এখন কথা হচ্ছে যে তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড ডাব্লিউ। তো মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি ঢুকবেন তখন হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস দেখবেন। এইখানে হচ্ছে অনেকগুলা টেমপ্লেটস থাকে। আর এইখানে আপনি রিসেন্টলি বা এর আগে যতগুলা কাজ করছেন এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে সেটা হচ্ছে আপনারে দেখাবে বা হচ্ছে এখানে লিস্ট আসবে। তো এইখান থেকে আসলে আরেকটা প্রশ্ন আসে যে টেমপ্লেটস কি। টেমপ্লেটস হচ্ছে আপনি যখন একটা ডিজাইন বা একটা কোনো একটা জিনিস একটা হচ্ছে ইসের মতো তৈরি করে রাখেন অ্যান্ড বারবার ওইটারে কাস্টমাইজ করে আপনি হচ্ছে নতুন নতুন জিনিস মানে ওইখান থেকে বানান। এখন এটা অনেকটা হচ্ছে ওই যে সাজ পিঠা বানায় আমাদের দেশে, ওই সাজ পিঠার মতো যে ওই সাজগুলো আগে থেকে বানানো থাকে, মাটি দিয়ে বানানো থাকে, প্লাস্টিক দিয়ে বানানো থাকে, দেন লাস্ট সবাই জাস্ট হচ্ছে আটাগুলা নিয়ে জাতা দিয়ে এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে। তো ওই রকম এই টেমপ্লেটসগুলোও সেম, লেআউটটা সাজানো থাকে, টেক্সটগুলো সব সুন্দরভাবে সাজানো থাকে। আপনি জাস্ট হচ্ছে যার যেই প্রেফারেন্স সেই প্রেফারেন্স অনুসারে নাম, তারপরে তার হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন, এগুলা তার যার যার পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনারা হচ্ছে সিভিগুলা করেন। তো এরকম টেমপ্লেটস শুধুমাত্র সিভির ক্ষেত্রে না, সব ক্ষেত্রে হতে পারে, লোগো ডিজাইন থেকে শুরু করে সব কিছুতেই এই টেমপ্লেটসের ব্যবহার আছে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন, গ্রাফিক্স ডিজাইনের দেখবেন যে ব্যানার, তারপরে হচ্ছে হলো কি বলো এটারে, ফ্লায়ার, এগুলার ক্ষেত্রেও এগুলার অনেকগুলা কমন টেমপ্লেটস থাকে, যেই টেমপ্লেটসগুলারে কাস্টমাইজ করেই সবাই নতুন নতুন হচ্ছে ব্যানার বা ফ্লায়ার এগুলা তৈরি করে। ঠিক সেমভাবে হচ্ছে আমাদের এই সিভির ক্ষেত্রেও অনেক টেমপ্লেটস আছে, বা সিভির ক্ষেত্রে না শুধু, আমাদের ওয়ার্ডের মধ্যে আমরা ওয়ার্ড যেই কাজগুলোর জন্য ব্যবহার করি, যেমন ক্যালকুলেটর, ক্যালকুলেটর না সরি ক্যালেন্ডার, তারপরে হচ্ছে আরও সিভি, এরপরে মোর টেমপ্লেটসে গেলে আমরা এখানে আরও টেমপ্লেটস দেখতে পারবো, রিপোর্ট, তারপরে এই যে এইখানে ওয়ার্ড দিয়ে কীভাবে ফ্লায়ার তৈরি করা যায়, এগুলাও এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অনেক অপশনও এখানে আছে, মানে এগুলা ওয়ার্ড দিয়েও তৈরি করা যায়। তো আপনি যদি একটা শিখতে পারেন বা টুলসগুলোর ব্যবহার যদি শিখতে পারেন, এরপরে বাকিগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে, এগুলো আপনি হচ্ছে নিজে নিজে পরে করে তৈরি করতে পারবেন। বাট আপনার ফার্স্ট হচ্ছে এই টুলসগুলো বা এই অ্যাপ্লিকেশনটার একেবারে কোর যে জিনিসটা, যে কোন টুলসে কি হয় বা কোন এলিমেন্ট কম্পোনেন্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখতে হবে আগে। তো এর জন্য আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে মাইক্রোসফট অফিস, যে ডাব্লিউপিএস অফিস যেটা ইনস্টল করলাম গতদিন, ওইটা দিয়েও তো এই কাজগুলো করা যাবে। জি, ওইটার এটা সেম। আমি আচ্ছা। আপনাদেরকে যদি দেখাই, তো ডাব্লিউপিএস অফিসের ক্ষেত্রে এইখানে সেম। এইখান থেকে হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেশন আপনার তিনটা: ডক, স্লাইড আর হচ্ছে শিট। শিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পরিবর্তে আমরা অল্টারনেটিভ হিসাবে ইউজ করি। স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের পরিবর্তে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহার করি। আর ডক হচ্ছে আমরা ওয়ার্ডের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করি। এইখানে হচ্ছে আপনার যেই কাজগুলা করবেন সেগুলা থাকে, যেমন এর আগে আমি যেই কাজগুলা করছি 7 ডেজের মধ্যে ওইগুলা এখানে আছে। তারপরে ড্রাইভ, এইখানে আরেকটা অপশন আছে, যে সুবিধা আছে, যে এইখান থেকে আপনি ইজিলি ক্লাউড সিস্টেমগুলোতে, যেমন গুগল ড্রাইভ, ড্রপ বক্স বা হচ্ছে আপনার ওয়ান ড্রাইভ উইন্ডোজের জন্য, এইগুলাতে আপনি ইজিলি হচ্ছে কানেক্টেড থাকতে পারবেন বা কানেক্ট করে ওইখান থেকে ডাইরেক্ট আপনার ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবেন। যেটা আমরা একটা এক ভার্সনের যে মাইক্রোসফট অফিস ওইটাতে একটু কষ্টকর, অনেক সময় করা যায় না অনেক ভার্সনের ক্ষেত্রে। তো এইখান থেকে ডকে ক্লিক করলে আপনার ডক দিয়ে যতগুলো কাজ করছেন ওইগুলো আসবে। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক, এটা দিয়ে আপনি নতুন ক্রিয়েট করতে পারবেন। ওপেন, এই অপশনগুলো হচ্ছে আমাদের এইখানেও আছে। আমরা যদি ফাইলে যাই, এই যে এখানে নিউতে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এরপরে ওপেন, শেয়ার। ওপেন থেকে আমরা অলরেডি কাজ করা যে ডকএক্স ফাইলগুলো সেভ করে রাখি সেইগুলো আমরা হচ্ছে ওপেন করি। যেমন আপনি যদি একটা টেমপ্লেটস কারোর সাথে শেয়ার করতে চান, যেমন এই টেমপ্লেটসটা আমি হচ্ছে শেয়ার করতে চাই, যে এটা আমি এইখান থেকেও কাজ করবে। আচ্ছা এটা একটু আমি ওপেন করি। লেটস সে যে এটা আপনার একটা টেমপ্লেটস আপনি তৈরি করছেন, এখন এই টেমপ্লেটসটা আপনি একজনের কাছে সেল করে দিচ্ছেন। এখন সে এই টেমপ্লেটসটা নিয়ে তার মতো কাস্টমাইজ করে সে হচ্ছে
নরমাল সিভির চেয়ে, যেমন একটা সিঙ্গেল সিভির চেয়ে একটা টেমপ্লেটস কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়। যেমন একটা সিভি যদি আপনি 100 টাকা বিক্রি করতে পারেন বা হচ্ছে $1 বা $2 বিক্রি করতে পারেন, আপনি একটা টেমপ্লেট $5 বা হচ্ছে $7 সেল করতে পারবেন। এরকম হচ্ছে আপনি টেমপ্লেটস, কারণ সে ওই টেমপ্লেটসটা ব্যবহার করে আরও সিভি তৈরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি তারে যখন টেমপ্লেটস দিবেন এটার প্রাইস একটু বেশি হয়। তো এখন কথা হচ্ছে যে আমরা এই টেমপ্লেটসটা তারে কিভাবে দিব। তো এইখানে হচ্ছে ফাইল, আমরা দুইটা অপশন আছে, সেভ অ্যাজ। আমরা সেভ অ্যাজ থেকে জাস্ট কোথায় সেভ করব সেটা দিস পিসিতে, তারপরে আমি ডেস্কটপ ডাউনলোডে সেভ করে রাখলাম। তো ডাউনলোডে যাওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের ফাইল এক্সটেনশন। তো ফাইল এক্সটেনশনগুলো দিয়ে আমরা আসলে বুঝি যে আমরা কোন ধরনের ফাইল নিয়ে কাজ করতেছি। তো ফাইল এক্সটেনশন ডকএক্স দিয়ে আমরা বুঝতেছি এটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। এরপরে পিএনজি দিয়ে বুঝি আমরা এটা ইমেজ ফাইল। জেপিজি দিয়ে আমরা বুঝি যে এটা হচ্ছে ইমেজ, এটাও ইমেজ ফাইল। তারপরে এমপি4 দিয়ে আমরা বুঝি যে এটা ভিডিও ফাইল। এমকেভি, এরকম বিভিন্ন ফাইল এক্সটেনশন থাকে যেগুলো দিয়ে আমরা বুঝি যে আসলে এই ফাইলটা নিয়ে আমরা কি করতে পারি, বা এই ফাইলটা ওপেন করতে আমাদের কি টাইপের অ্যাপ্লিকেশন লাগে, বা এই ফাইলটা নিয়ে আমরা কি কি করতে পারি। মানে একটা এক্সটেনশন ওই ফাইলের পুরো জিনিসটাই বলে দেয় যে এই ফাইলটা কি পারপাসে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন জায়গা থেকে এটা ডাউনলোড হয়েছে, বা সব জিনিসগুলো ইজিলি আমরা এখান থেকে বুঝতে পারি। তো ডকএক্স থেকে, মানে যদি আমি কোনো একটা ফাইল ডকএক্সে দেখি তাহলে আমি বুঝতে পারি যে এটা কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন বা সিমিলার কোনো একটা অ্যাপ্লিকেশন, যেমন ডাব্লিউপিএস অফিস হতে পারে, যে কোনো একটা দিয়ে তৈরি হয়েছে, মানে ওয়ার্ড অ্যাপ্লিকেশন দিয়েই তৈরি হয়েছে। তো এটা আমার ওপেন করতে হলে আমার আরেকটা ওয়ার্ড অ্যাপ্লিকেশন লাগবে। তো এই সিম্পলি দুইটা জিনিস আমরা হচ্ছে জাস্ট এই এক্সটেনশনটা দেখেই বুঝতে পারতেছি। তো আমি এটারে সেভ করে দিলাম। তো এখন এটা যদি আমি একটু দেখি যে ডাউনলোড, হ্যাঁ এই যে ডকএক্সে সেভ হয়েছে, এইখানে ওয়ার্ড আইকন চলে আসছে। কারণ লাস্ট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে যখন দেখাইছিলাম তখন আমার ডাব্লিউপিএস অফিসটা আনইনস্টল করে দিয়েছিলাম। তো যার কারণে আমার প্রাইমারি হিসাবে এই ওয়ার্ড যেটা সেটা আসছে না। এটা তো মনে হয় হচ্ছে ইসেরই, আচ্ছা যাই হোক, যার আইকনই হোক। তো এখন এইটা আবার আমরা চাইলে, ধরেন আপনি একজনকে এটা ওয়ার্ড থেকে বানায় সেল করে দিচ্ছেন, এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে হলো এই ডাব্লিউপিএস অফিস। তো এই ডাব্লিউপিএস অফিস থেকে আমরা আবার এটাকে চাইলেই ওপেন করতে পারি। ওপেন করব, এখন ওপেনে ক্লিক করলে আমি কোন জায়গার থেকে ওপেন করতে চাইতেছি সেটা আমাকে বলতেছে। তো দিস পিসি, আর না সরি, আচ্ছা হ্যাঁ, এই দিস পিসি থেকে ডাউনলোড। তো এখানে দেখেন এই যে name.docx নামে আমার ফাইলটা আছে। তো আমি যদি এটা ক্লিক করে ওপেন করি তাহলে এই যে এখানে আমার হচ্ছে নো, আচ্ছা প্রবলেমটা কি হচ্ছে, ডকে ওপেন, ইয়েস, হ্যাঁ এই তো দেখেন এখন এটারে আমি হচ্ছে এই জায়গা থেকে আবার এই যে ডাব্লিউপিএস অফিস দিয়ে এডিট করতে পারতেছি। তো এইখান থেকে ডাব্লিউপিএস অফিসের যে এনভায়রনমেন্ট, আচ্ছা আপনারা একটু আমারে বলবেন যে আপনারা ডাব্লিউপিএস অফিস কয়জন ইউজ করতেছেন আর মাইক্রোসফট অফিস কয়জন ইউজ করতেছেন। আচ্ছা মাইক্রোসফট অফিস যে কয়জন ইউজ করতেছেন একটু হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমি হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেটা বেশিরভাগ মানুষ ইউজ করেন তাহলে আমি ওইটা দিয়ে দেখাই দিলে সবার জন্য ইজি হবে ব্যাপারটা। আর ডাব্লিউপিএস অফিস ব্যবহার করেন কয়জন? আচ্ছা বাকিরা কি ক্লাস করতেছেন না? আমি মাত্র দুজন দুজন চারজনের রেসপন্স পাইছি। কি ভাইয়া করছি? ভাইয়া মাইক্রোসফট অফিসে আমরা ব্যবহার করছি, বেশিরভাগ মনে হয় মাইক্রোসফট অফিসে। আচ্ছা যেহেতু অনেকেই বলতেছেন যে মাইক্রোসফট অফিসের কথা, সেই ক্ষেত্রে আমি হচ্ছে মাইক্রোসফট অফিস দেখাই। আর বিভিন্ন অফিসে বলেন বা যে কোনো ইসে বলেন, সবাই মাইক্রোসফট অফিস নিয়েই হচ্ছে হলো কাজ করে। আর জাস্ট লাস্টে যা হচ্ছে অনেকে অল্টারনেটিভ হিসেবে পার্সোনালি ইউজ করার জন্য ডাব্লিউপিএস অফিস ইউজ করে।
কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে তারা পেইড ভার্সনের মাইক্রোসফট অফিস ইউজ করে। তো সেই জন্য আমি হচ্ছে মাইক্রোসফট অফিসের ভিডিওগুলো মানে অফিসের ইগুলাই দেখায় দিই। বাট টুলসের আইকনগুলো যদি আপনি একটু খেয়াল করেন, এখানে মাইক্রোসফট অফিস অথবা ডাব্লিউপিএস অফিস দুইটার টুলসই কিন্তু আইকনগুলো সেম। তার মানে আপনি জাস্ট আইকনগুলো একটু প্লেসমেন্টটা ডিফারেন্স আছে, ওইটা যদি আপনি খুঁজে নিতে পারেন তাহলে বাকি কাজগুলো আপনার জন্য ইজি। যেমন এই বোল্ড করার জন্য বি বি, ইটালিকের জন্য একটু বাঁকানো আই, এইখানে ইটালিকের জন্য এই আই, বা হচ্ছে আমার যে ফন্ট ফ্যামিলি গুলা চেঞ্জ করার জন্য অপশনগুলোর আইকন যেগুলা, এগুলা মোটামুটি সবগুলাই একেবারে 99% সেম। জাস্ট হচ্ছে এক একটা প্লেস এক এক জায়গায় একটু এলোমেলো, জাস্ট আপনি একটু ইউজ করতে করতে আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন। এরপরও যদি আপনি কোনো স্পেসিফিক টুল খুঁজে না পান তাহলে আপনি আমারে জানাইলে আমি হচ্ছে এটা কই আছে বলে দিতে পারবো, সমস্যা নেই। তো আমি তাহলে আচ্ছা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই করি। okay, এটার দরকার নেই। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তো মাইক্রোসফট ওয়ার্ডের আমরা এটারে হচ্ছে হলো বললি ট্যাব বার, আর এটা হচ্ছে হলো টুল বার। ট্যাবের মধ্যে এখানে আমরা টুলের বিভিন্ন ট্যাবগুলোতে অ্যাক্সেস নিতে পারি, যেমন হোম, ডাব্লিউপিএস অফিস ইনস্টল করা আছে এই কারণে ডাব্লিউপিএস পিডিএফ দেখাইতেছে, এটা আপনাদের দেখাবে না। এরপরে ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং। তো এখন এইগুলার আলাদা আলাদা কাজ আছে। যেমন হোমের মধ্যে আমরা বেশিরভাগ টুলসগুলো যেগুলো আমরা টেক্সট ফরম্যাটিং এর জন্য ইউজ করি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো আমি একটু ডামি টেক্সটটা নিয়ে এডিট করার জন্য, ভাইয়া মোবাইলেও কি ডব্লিউপিএস অফিস দিয়ে সিভি তৈরি করা সম্ভব? হ্যাঁ মোবাইলও ডাব্লিউপিএস অফিস যদি আপনি ইউজ করেন মোবাইলও ডাব্লিউপিএস অফিস দিয়ে কাজ করা যায়। ভাইয়া আমি হচ্ছে অনেকবার চেষ্টা করছি, কিন্তু আমার হচ্ছে যে ফ্রন্ট পেজ আমি ব্ল্যাঙ্ক নিলে সেটা আর হচ্ছে মানে ইউজ করতে পারতেছি না। উম, ওইটা দেখলে এরপরে বলতে পারবো, এইভাবে তো আমার মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করা হয় না। বাট আমার আগের ব্যাচের একজন স্টুডেন্ট ছিল, সে ওয়ার্ড মানে তার প্র্যাকটিসগুলো মোবাইলে করতো, এই কারণে আর কি আমি কনফিডেন্স নিয়ে বলতেছি যে করা যায়, সে করতে পারতো। এখন যদি সমস্যা হয় আমি আপনার ক্লাস শেষে তাহলে আপনি একটু স্ক্রিন শেয়ার দিলে আমি আপনার এটা দেখি সলভ করে দিতে পারি কিনা। থ্যাংক ইউ ভাইয়া। এতগুলা ট্যাব, ওকে। তো আমি কতগুলো টেক্সট নিলাম আমার এখানে কাজ করার জন্য। তো এখানে আমার প্রথমেই দেখেন যে এই পেজটার চারপাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, এটারে বলা হয় হচ্ছে মার্জিন। তো এইটার জন্য এটা আমার যেহেতু পেজের মধ্যে মার্জিন সেট করা, এটা আসে আমার লেআউটের মধ্যে। লেআউট থেকে আমরা হচ্ছে মার্জিনগুলো সেট করতে পারি। পেজের ওরিয়েন্টেশন, পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে, তারপরে মার্জিন কতটুকু থাকবে, আমি যদি আরো মার্জিন ন্যারো করতে চাই এই যে ন্যারো মার্জিন, এইখান থেকে আমরা হচ্ছে হলো পেজের লেআউটটা কন্ট্রোল করি যে আমার এটা কিরকম থাকবে বা আমি কতটুকু হচ্ছে এটার মার্জিন দিব। তো এরপরে হচ্ছে হলো পেজের সাইজ, যে আমি এটা লেটার সাইজ রাখবো, A4 সাইজ রাখবো। তো নর্মালি প্রিন্ট করার জন্য যে ডকুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি এগুলা A4 সাইজে থাকে, আর যেগুলা জাস্ট আমরা অনলাইনে ই করার জন্য তৈরি করি ওইগুলো হচ্ছে লেটার সাইজের পেজে তৈরি করি। লেটার সাইজ পেজটা একটু লম্বা থাকে। তারপরে হচ্ছে হলো কলাম, অর্থাৎ আপনার একটা পেজের মধ্যে আপনি কয়টা কলাম রাখবেন। অনেকেই কলাম মানে নিউজ পেপারে দেখেন যে খবরের কাগজগুলোতে অনেকগুলা কলাম থাকে, বাট যেহেতু আমাদের পেজগুলো একটু ছোট ছোট তো আমরা সর্বোচ্চ 2টা করতে পারি। বাট করার জন্য আগে হচ্ছে আমার পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, পোর্ট্রেট করে। আচ্ছা একটু মনে হয় তো এই জায়গা থেকে কলাম 2 কলাম করে দিলাম। এখন হচ্ছে আমার এই কলাম আগে শেষ হবে, এরপরে এই কলামে হচ্ছে আমি টেক্সট আনতে পারবো।
তো এইখান থেকে আমি যদি আরেকবার টেক্সট করি, এই যে এই জায়গায় আমি যদি কার্সর দিই তখন আবার এই পাশে চলে আসছে। তো এই যে এখন 2 কলামে এইভাবে আমরা হচ্ছে একটা পেজের মধ্যে 2 কলামে লিখতে পারি। এখান থেকে আপনি চাইলে কলাম আরো বাড়াইতে পারেন, 3 4 আরো অনেকগুলা কলাম আনতে পারেন। এরপরে লেফট সাইডে ছোট এরকম আনতে পারেন, যে এই পাশে একটু বড় এই পাশে একটু ছোট, এই রকম ভাবে হচ্ছে আপনি রাইট সাইডে যদি নেন এই পাশেরটা আবার একটু ছোট হবে, ডান সাইডেরটা ছোট হবে, বাম সাইডটা বড় হবে। এইভাবে আপনি হচ্ছে হলো প্রিসেটগুলা এই করতে পারেন। আর আপনি চাইলে আরো কাস্টম কলাম সেট করতে পারেন। এখান থেকে 3 দিয়ে আপনি এই জায়গা থেকে কলাম নাম্বার অফ কলাম আপনি চাইলে 4 কলাম বানাতে পারেন। তাহলে আপনার উইথগুলা এখান থেকে হচ্ছে হলো ই করবে। আপনি চাইলে 2টা কলামের মধ্যে স্পেস কতটুকু রাখবেন সেটা কন্ট্রোল করতে পারবেন। তো এই জায়গা থেকে একটা জিনিস কন্ট্রোল করলে বাকিগুলো মোটামুটি অটোমেটিক্যালি হচ্ছে কন্ট্রোল করা যায়। যেমন আপনি যদি স্পেসটা বাড়ান তাহলে বাকি কলামের উইথগুলো হচ্ছে অটোমেটিক্যালি পেজের সাইজ অনুসারে হচ্ছে হবে। তো আমি যদি ওকে সিলেক্ট করি, এই যে আমাদের এইখানে হচ্ছে 4টা কলাম বা 5টা কলাম হয়েছে। মেবি হচ্ছে আরেকটু যদি কন্টেন্ট অ্যাড করি তখন আমরা এখান থেকে দেখতে পারবো। তো তো এখান থেকে হচ্ছে এটা আমরা আনডু করি, মানে আপনি যদি কোনো কিছু ভুল করেন কন্ট্রোল জেড দিয়ে আপনি আনডু করতে পারেন। আর যদি একেবারে শুরুতে যাইতে চান তখন আপনি এটা দিয়ে প্রথমে যাবেন। আর এটা দিয়ে রিডু করা যায়, অর্থাৎ আমি তখন আবার একটা একটা করে যা যা চেঞ্জ করছি এগুলো আপনি এখান থেকে হচ্ছে হলো করতে পারেন। তো এইটার শর্টকাট হচ্ছে হলো কন্ট্রোল ওয়াই। এটা দিয়ে আপনি সামনের দিকে যেটা আনডু করছেন ওইটা রিডু করতে পারবেন। আর এটা হচ্ছে কন্ট্রোল জেড, মানে কোনো ভুল করলে বা কোনো কিছু যদি আপনি এক স্টেপ 2 স্টেপ পিছিয়ে যেতে চান সেটা করতে পারবেন। আবার এখানে যদি আমি ড্রপ ডাউন দিই তাহলে এখান থেকে হচ্ছে হলো না, এইটা ড্রপ ডাউন নাই, এটা একটা একটা করে সামনে আগাইতে হবে। বাট এইটা ড্রপ ডাউন দিয়ে আপনি হচ্ছে হলো পেস্ট অপশন, মানে হচ্ছে আমি পেস্ট করছিলাম সেটা আসছে। তো আমি আবার হচ্ছে এটা পেস্ট করি। তো এইখান থেকে আমাদের হচ্ছে কলাম 1 কলাম লেআউট সাইজ হচ্ছে আমরা রাখতেছি A4, ওরিয়েন্টেশন আছে থাকলো ন্যারো, ঠিক আছে। তো এইখান থেকে আমরা লেআউট এইভাবে কন্ট্রোল করতে পারি। এরপরে আবার আমরা হোমে আসি। তো হোমের মধ্যে আমাদের হচ্ছে হলো বেসিক কিছু টেক্সট এডিট টেক্সট ফরম্যাটিং এরই থাকে। তো প্রথমেই হচ্ছে হলো কন্ট্রোল এক্স, যেটা দিয়ে আমরা কাট করি, অ্যান্ড এরপরে হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ভি। এটা কিবোর্ড দিয়েও শর্টকাটে করা যায়। আবার আপনি এইখান থেকে হচ্ছে হলো এই অপশন থেকে এটা কন্ট্রোল করতে পারেন। তো এই অপশন থেকে কন্ট্রোল করার জন্য আপনার হচ্ছে সিলেক্ট করতে হবে আগে যে কোনটুকু আপনি হচ্ছে ই করতে চান। এখান থেকে কাট কপি 2টা অপশন আছে। যদি কাট করেন এইখান থেকে আগের যে পজিশনটা ছিল ওইটা পুরোটা মুছে যাবে। আর যদি আপনি জাস্ট কপি করেন দেন এইখানেরটাও থাকবে আর এটার একটা ডুপ্লিকেট কপি হবে। এরপরে আপনি এইখানে আসলে পেস্ট করতে পারবেন, পেস্টে ক্লিক করলে পেস্ট হবে। তো আমরা দ্রুত কাজ করার জন্য এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট ইউজ করি। তো কিবোর্ড শর্টকাট হচ্ছে হলো কাটের জন্য হচ্ছে হলো CTRL প্লাস RL প্লাস কাট এক্স
আর কপির জন্য হচ্ছে কপির জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস সি, তারপরে হচ্ছে পেস্টের জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। তো এইভাবে এই তিনটা হচ্ছে আমাদের কিবোর্ড শর্টকাট। কাটের জন্য আমরা কন্ট্রোল এক্স ইউজ করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে এক্স, এরপরে কপির জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে সি, আর পেস্ট করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে হচ্ছে হলো ভি। বুঝলাম না ব্যাপারটা, ফাইলের মধ্যে মনে হয় কোনো প্রবলেম হইতেছে। আচ্ছা আমি নিউ ওপেন করি, ব্ল্যাঙ্ক ওপেন। তো এরপরে হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি বা হচ্ছে ফন্ট স্টাইল এটা চাইলে চেঞ্জ করতে পারি। এইখান থেকে ধরেন আমার এটা ফন্ট আছে হচ্ছে হলো অ্যাপটোস বডি, আমি চাইলে এখান থেকে কাস্টম ফন্ট ইউজ করতে পারি। বিভিন্ন ফন্ট আছে আমার এখানে, বাই ডিফল্ট অনেক ফন্ট থাকে। আপনি চাইলে কাস্টম ফন্ট যদি ইনস্টল করতে চান তাহলে ওয়েবসাইট থেকে টিটিএফ ফাইল ডাউনলোড করে ফন্টের জন্য ওইটা ইনস্টল করলেই হবে। আমি যে ফন্ট এখান থেকে যে ফন্টটা চাইতেছি সেটা ইউজ করতে পারতেছি। এরপরে যে সংখ্যার ঘরটা আছে এটা হচ্ছে হলো ফন্ট সাইজ, অর্থাৎ আমার এই টেক্সট সাইজটা কতটুকু হবে সেটা। আমি যদি 48 সেট করি এখানে সাইজটা বড় হইতেছে অনেক, আবার যদি আমি 20 দিতেছি এই 20 সাইজের হইতাছে মানে ফন্ট সাইজটা চেঞ্জ হইতেছে। এরপরে এটা হচ্ছে আমার অটোমেটিক, মানে জাস্ট ক্লিক করে করে আমি এক এক করে বাড়াইতে পারতেছি, 26, 27, 28 এরকম ভাবে হচ্ছে হলো প্রিসেট দিয়ে, মানে এই প্রিসেট অনুসারে আমি এইখান থেকে ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারতেছি। এরপরে এটা দিয়ে হচ্ছে হলো মানে হচ্ছে বোল্ড করার জন্য আমরা এটা ব্যবহার করি। এটা দিলে হচ্ছে অন্যান্য টেক্সটের চেয়ে এটা একটু ডিপার কালারে আসবে। আর এটা হচ্ছে ইটালিকটা দেই হচ্ছে আমরা একটু বাঁকানোর জন্য। এরপরে হচ্ছে আন্ডারলাইন, এটা তো হচ্ছে নিচে দাগ দেওয়ার জন্য। এরপরে এটা আন্ডারলাইনের আবার বিভিন্ন স্টাইল আছে, আমরা চাইলে এখান থেকে স্টাইল ইউজ করতে পারি অথবা আমরা প্লেনটাও রাখতে পারি। এরপরে এটা হচ্ছে লাইন থ্রু, তার মানে মাঝখান দিয়ে একটা একেবারে সরাসরি লাইন কেটে দেওয়ার জন্য। এরপর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এই দুইটার ইউজটা আমি একটু পরে দেখাই। এই দুটো হচ্ছে আমরা যখন ম্যাথ করি তখন আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসে হচ্ছে স্কোয়ার থাকে লগ 10 থাকে, তো ওইগুলা লেখার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি এটা ব্যবহার করি। তো আমি যদি দেখাই লগ 10, আচ্ছা আমি একটু আমার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি। লগ 10, এখন এটা লগ 10 এর মধ্যে এই 10টা কিন্তু একটু নিচের দিকে থাকে, তো এটা আনার জন্য আমাদের হচ্ছে হলো সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তো এটা ব্যবহার করলে এই 10টা আমার নিচের দিকে চলে আসছে। আবার যদি আমি এক্স স্কোয়ার দিতে চাই, তো আবার যদি আমি হচ্ছে এক্স স্কোয়ার দিতে চাই, এক্স স্কোয়ার
স্কোয়ার, তো স্কোয়ারের জন্য আমার একটু লাগবে, তো আমি যদি এটা এখন সুপার স্ক্রিপ্ট করে দিই, তো এই যে এটা এখন আমার হচ্ছে স্কোয়ার হিসাবে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে হলো স্কোয়ার অ্যান্ড লগের জন্য যেটা ওইটা লগ 10 লেখার জন্য যেইটা এটা সুপার স্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট দেওয়া লিখি। এরপরে হচ্ছে টেক্সট কালার চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। তো এই ফ্লোটিং প্যানেল থেকেও এই কন্ট্রোলগুলো আমরা করতে পারি। বেসিক কিছু কন্ট্রোল আছে, যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপরে এটা হচ্ছে হলো পেইন্টিং রিলেটেড, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটের হাইলাইট করার জন্য। আর এটা হচ্ছে এই এ লেখা একটা যেটা নিচে কালার দেওয়া, এটা দিয়ে আমরা হচ্ছে হলো টেক্সটের কালার কন্ট্রোল করি বা টেক্সটের কালার চাইলে চেঞ্জ করতে পারি। তো এখান থেকেও আমরা এটা করতে পারি, অথবা চাইলে এইখান থেকেও করতে পারি। এইখান থেকে হাতের কাছে থাকে, করাটা ইজি, এই কারণে হচ্ছে এইটাই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট আপনি চাইলে এটা এইখান থেকেও করতে পারেন। এরপরে এইখান থেকে হচ্ছে হলো আমাদের অ্যালাইনিং, অর্থাৎ আমার টেক্সটটা দেখেন এইটা হচ্ছে লেফট অ্যালাইন করা, মানে লেফট সাইডে সব সমান, রাইট সাইড থেকে হচ্ছে হলো এলোমেলো। এখন এই টেক্সটারে আমি হচ্ছে যদি সেন্টার অ্যালাইন করি, তাহলে দুই পাশ থেকে এবড়ো থেবড়ো বা হচ্ছে এলোমেলো থাকবে, কিন্তু এটা সেন্টারে একদম ফিক্স থাকবে। যেমন আমি যদি এখানে জাস্ট একটা ওয়ার্ডও লিখি, এটা সেন্টারে আসবে, এটা সেন্টার থেকে শুরু হবে লেখা, তার মানে এটা সেন্টার অ্যালাইন হইতেছে। এরপরে আমার হচ্ছে এটা রাইট অ্যালাইন, অর্থাৎ আমার যেটাই লেখা থাকুক এটা হচ্ছে রাইট সাইড থেকে শুরু, মানে রাইট সাইডে একেবারে সমানভাবে শেষ হবে। তো এই অ্যালাইনটা বিশেষ করে ব্যবহার করা হয় হচ্ছে হয় আপনি ডিজাইন করবেন যখন তখন, অথবা টেক্সট ডাইরেক্ট টেক্সট লেখার সময় আরবি লেখাগুলোর জন্য মেইনলি এটা ব্যবহার করা হয়। আর আরেকটা আছে যেটাতে হচ্ছে আমরা একেবারে জাস্টিফাই, অর্থাৎ একেবারে যেখান থেকে শুরু, একেবারে বক্স শেপ আর কি, মোটামুটি বলতে পারেন সহজ ভাষায়, যে একদম যেখানে শেষ হয়েছে, শুরু হয়েছে অ্যান্ড যেখানে শেষ হয়েছে পুরো অ্যালাইনমেন্টটা একদম সেম থাকে। আপনি যত লিখেন অ্যালাইনমেন্টটা একেবারে সেম টু সেম, যেখানে শুরু হয়েছে নিচের লাইন ওইখান থেকে শুরু হবে, উপরের লাইন যেখানে শেষ হয়েছে নিচের লাইনও সেম জায়গায় শেষ হবে। এটাকে বলি আমরা জাস্টিফাই। এরপরে হচ্ছে আমাদের লাইন স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বাড়ানোর জন্য আমরা এটা ব্যবহার করি, লাইন স্পেসিং। এটা দিয়ে আমরা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ বাড়াই। এরপরে হচ্ছে এটা আমাদের হচ্ছে ফিল করার জন্য কাইন্ড অফ হাইলাইটের মতো, বাট হাইলাইট আপনার হচ্ছে হলো জাস্ট স্পেসিফিক কিছু কালার যেগুলো হাইলাইটার পাওয়া যায়, ওই হাইলাইটার টাইপের কালারগুলোর জন্য হচ্ছে হাইলাইট ইউজ করি। আর কাস্টম কালার সহ আমরা যদি নিজের ইচ্ছা মতো কালার করতে চাই, এক্স্যাক্ট ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি, এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। বাট দুইটা প্রিন্সিপাল সেম ওয়েতে কাজ করে, কিন্তু এইখানে হচ্ছে আপনি স্পেসিফিক কালারগুলো ছাড়া, মানে এই কালারগুলো ছাড়া আপনি হাইলাইট করতে পারবেন না। কিন্তু আপনি যদি হচ্ছে এইটা ব্যবহার করেন, তো মানে হচ্ছে ফিল যেটা আর কি আমরা বলি, বা ব্যাকগ্রাউন্ড কালার, এটা যদি ব্যবহার করেন এইখান থেকে আপনি চাইলে এই প্রিসেটও ব্যবহার করতে পারবেন, অথবা মোর কালারে ক্লিক করে আপনি এখান থেকে হচ্ছে আপনার মতো কালার কম্বিনেশন তৈরি করেও নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে বর্ডার বটম, এটা দিয়ে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফের বর্ডার সেট করি, বা ইনসাইড আর হরিজন্টাল, মানে এই যে একটা টেক্সটের জন্য বর্ডার, নো বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার, টপ বর্ডার, অথবা অল বর্ডার, অর্থাৎ আমরা একটা টেক্সটের বর্ডার দেওয়ার জন্য হচ্ছে হলো এটা ব্যবহার করি। এটা দিয়ে যদি আমরা লিখি, তো হচ্ছে টেক্সটগুলো আমার প্রত্যেকটা লাইন বাই লাইন বর্ডার হিসাবে আসবে। তো আমাদের এইটাও খুব বেশি ব্যবহার করা হয় না, এইটা ব্যবহার করি আমরা হচ্ছে হলো মেইনলি এক্সেলের ক্ষেত্রে, অথবা টেবিল যখন ইউজ করি তখন। তো এরপরে এইগুলো হচ্ছে বেসিক কিছু টেমপ্লেটস বলতে পারেন, ডিজাইন টেমপ্লেটস। বাট এইগুলো আপনি যদি না ব্যবহার করতে না চান, সমস্যা নেই, আপনি নিজের মতো বানায়ও নিতে পারেন। যেমন এই ইন্টেন্স কোড, এটা হচ্ছে হলো বিভিন্ন কোড লেখার জন্য এইরকম টেক্সটগুলো ব্যবহার করা হয়, আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। এরপরে হচ্ছে এটা কি ইন্টেন্স রেফার, এই লাস্ট প্যারাগ্রাফ, বুক টাইটেল, তারপরে এমফেসিস, নো স্পেসিং, হেডিং, বিভিন্ন টাইপের হচ্ছে হলো প্রিসেট আছে, টাইটেল, এগুলা চাইলে আপনি হচ্ছে হলো ব্যবহার করতে পারেন। বাট এইগুলো আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলি বা ফন্ট কালার
বা ফন্ট সাইজ এগুলা দিয়ে কন্ট্রোল করেও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি এখান থেকে করেন ব্যাপারটাও সেম, এটাও সেম, আর আপনি যদি এখান থেকে করেন এইটাও একই। তো আমরা হচ্ছে এটারে নর্মাল রাখলাম, ইটালিকটা উঠায় নিলাম। হ্যাঁ, ওকে। তো এইখানে আরেকটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। কন্ট্রোল সি, আমি একটু এই টেক্সটগুলোর আর একটু বাড়ায় নেই। হ্যাঁ, তো লেটস সে আমার এখানে 1500 আছে, এই 1500 এই টেক্সটটা হচ্ছে আমার ভুল হয়েছে। এখন এইটারে আমার হচ্ছে খুঁজতে হবে, খুঁজে চেঞ্জ করতে হবে। তো এটা একে একে খুঁজে বের করা অনেক প্যারা, কারণ এখানে আমার মাত্র কয়টা লাইন, তারপরেও এগুলা প্রত্যেকটা এইভাবে খুঁজা খুঁজা চেক করাটা, এখন টেক্সটগুলো যদি বারবার এলোমেলো হয়, ধরেন লেটস সে এইটার অ্যালাইনমেন্ট অন্যরকম, এটা দিলাম হচ্ছে এই সাইডের লেফট লাইন, এটা দিলাম হচ্ছে সেন্টার লাইন, এটা আমি দিলাম জাস্টিফাই। এখন এক একটা হচ্ছে এই টেক্সটটা অন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে হয়ে গেছে, বা আরো যদি অন্যান্যই থাকে তখন। তো এটার জন্য আমাদের হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটা ব্যবহার করতে হবে। এইটাতে ক্লিক করলে এখানে আমার একটা নেভিগেশন প্যানেল ওপেন হবে, এইখানে আমি কি খুঁজতেছি বা কোন ওয়ার্ডটা খুঁজতেছি সেটা আমি সার্চ দিতে পারবো। তো আমি এটা সার্চ দিলাম যে আমি খুঁজতেছি 15,000 এস বা হচ্ছে 15,000 এস। এইখানে দেখেন রেজাল্টের মধ্যে কোন সেন্টেন্সে এটা আছে সেটাও আমারে বইলা দিছে, যে প্রত্যেকটা এই সেন্টেন্সের এই জায়গায় হচ্ছে এই টেক্সটটা আছে। এন্ড এইখানেও হাইলাইট হয়ে গেছে যে টেক্সটটা ওইখানে আছে। এরপরে আমি যদি রিপ্লেসে ক্লিক করি, তখন আমার হচ্ছে আবারও এইখানে একটা ফ্লোটিং উইন্ডো আসছে, অ্যান্ড উইন্ডোতে আবার এই যে যেই ওয়ার্ডটা আমি সার্চ দিছিলাম সেটা চলে আসছে। এখন আপনি যদি অন্য কোনো ওয়ার্ড এখানে সার্চ দিতে চান সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট এইখানে ক্লিক করে এরপর আপনি আপনার যেটা সার্চ দিতেছেন ওইটা দিবেন। এখন আমি এটা রিপ্লেস করব কি দিয়া, লেটস সে আমি বললাম এই জায়গায় 16 S। এখন আমি এখানে রিপ্লেস অল দিলে সব একবারে একসাথে রিপ্লেস হয়ে যাবে, আর আমি যদি জাস্ট রিপ্লেসে ক্লিক করি তখন একটা একটা করে রিপ্লেস হবে। তো আমি এখানে ফার্স্টে একটা রিপ্লেস করি, তো দেখেন এই 1500 এখানে 1600 হয়ে গেছে। এরপরের 1500 যদি আমি রিপ্লেস ক্লিক করি এটাও 1600 হয়ে গেছে। এখন আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি, আবার একটা অ্যালার্ট দিতেছে যে আপনি 4টা রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাইছি, আমি কি 4টা রিপ্লেস করতে চাইতেছি কিনা। আমি যদি ইয়েস ক্লিক করি তো অল অল ডান। এখন যদি আপনি দেখেন এখানে সবগুলো চলে, অর্থাৎ বড় কোনো টেক্সটের ক্ষেত্রে যখন আপনারা প্রুফ রিডিং করবেন অথবা কারেকশন করবেন, তখন এইভাবে আপনারা টেক্সট ওয়ার্ডগুলো সার্চ দিয়ে সহজে হচ্ছে আপনি চেক করতে পারবেন। তো এরপরে হচ্ছে আমাদের ইনসার্ট অপশন থেকে আমরা বিভিন্ন অপশন আমাদের এই পেজের জন্য বা ডিজাইনের জন্য আমরা ইনপুট দিতে পারি। বিভিন্ন শেপ বলেন অথবা হচ্ছে ছবি বলেন, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে আইকন বলেন, এগুলা হচ্ছে আমরা এখানে আনতে পারি। তো ফার্স্টে হচ্ছে আমরা এইখান থেকে নতুন পেজও নিতে পারি। আমরা একটা পেজ যদি নিতে চাই, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, এখানে একটা পেজ ব্ল্যাঙ্ক পেজ নিচের দিকে অ্যাড হয়ে যাবে। আবার আমি কেটে দিলাম। তো কভার পেজ যদি চান তাহলে কভার পেজের আবার বিভিন্ন লেআউট আছে, ডিজাইন আছে, আপনি কোন ধরনের লেআউট বা ডিজাইন চাইতেছেন সেটাও নিয়ে এরপর একটা কভার পেজও বানাইতে পারবেন আপনার এই ডিজাইনের জন্য। লেটস সে আমি এটা নিলাম, এখানে এখন আপনি হচ্ছে ডেট দিয়া ডকুমেন্ট টাইটেল দিয়া আপনি একটা হচ্ছে নিতে পারতেছেন নাফিস তাজিন। এটা হচ্ছে আমার নাম, যেহেতু আমি আমার জিমেইল দিয়ে এই পিসিতে ইউজ করতেছি, তো এটা অটোমেটিক এখানে আমার সিগনেচার চলে আসছে। এরপরে সেকেন্ড পেজ থেকে হচ্ছে হলো আমি নেওয়ার পরে কাজ করতে পারতেছি। তো এইভাবে আমি চাইলে আমার, ধরেন আপনি কোনো একটা বই লিখতেছেন অথবা কোনো একটা রিপোর্ট লিখতেছেন, ওই রিপোর্টটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইতেছেন, তখন আপনি চাইলে এইভাবে হচ্ছে নিতে পারেন। হ্যাঁ, তো এরপরে হচ্ছে টেবিল।
চাইলে আপনি হচ্ছে টেবিল আনতে পারবেন, এখান থেকে আপনি প্রিসেট ইউজ করেও আনতে পারেন। যেমন এই সাইডে আছে হচ্ছে হলো কয়টা, 6টা, আর এই সাইডে আছে হচ্ছে আপনার 7টা, 6 7 42, টোটাল 42টা সেল এখানে আপনি প্রিসেট নিতে পারবেন। আর যদি এর চেয়ে বেশি আপনার দরকার হয়, আপনি এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন, জাস্ট কয়টা কলাম চান, লেটস সে আমি 10টা চাই, কয়টা রো চাই, সে আমি হচ্ছে এইটাও 10টা চাই। তো এরপরে হচ্ছে ওকে যদি ক্লিক করি, এইখানে 100 কলাম হচ্ছে চলে আসছে। তো এখন এইটারে বলি আমরা হচ্ছে কলাম, মানে সরি, এটা 100 সেলের একটা টেবিল চলে আসছে, এইটারে আমরা বলি হচ্ছে কলাম। আর এই যে সাইড বাই সাইড, এটারে আমরা বলি হচ্ছে রো। আর এই রো আর কলাম যেখানে মিলছে বা যেখানে এটার সেন্টার হয়েছে, ওইটারে আমরা বলি সেল। যেমন এটা যদি হয় আমার হচ্ছে, এটা আপনারা এক্সেলে গেলে আরো সুন্দরভাবে এটা এক্সপ্লেন, ওইখানে নাম্বার দেওয়া থাকে, ওইটার মধ্যে আরো ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। বাট এখানে জাস্ট বুঝেন যে দুইটা মানে একটা সেল আর মানে সরি একটা রো আর একটা কলাম যখন কোনো একটা স্থানে মিলে, ওইটা হচ্ছে একটা সেল। যেমন এইখানে এই 1 নাম্বার কলাম আর 1 নাম্বার রো যেটা আছে, এটা হচ্ছে মিলছে, যার কারণে এখানে হচ্ছে একটা সেল হয়েছে। এবার এখানে আবার 1 নাম্বার কলাম 2 নাম্বার রো মিলছে, যার কারণে আরেকটা সেল হয়েছে। এইভাবে হচ্ছে হলো প্রত্যেকটা সেলের মধ্যে একটা কলাম থাকে আর একটা রো থাকে, এন্ড এই দুইটা মিলে যেখানে, ওইখানে হচ্ছে একটা সেল হয়। তো এই সেলগুলো আমরা চাইলে ছোট বড় করতে পারি, এখান থেকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট এটাতে আমার টেক্সট অ্যাড করতে পারি। এন্ড এগুলার আবার প্রিসেট আছে এখানে, ডিজাইন প্রিসেট, আপনি চাইলে এই ডিজাইন প্রিসেট ইউজ করে হচ্ছে আপনার এটারে সাজাইতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কাজের জন্য, আপনি যে টাইপের কাজ করতেছেন, অথবা আপনার এটা সাদা কালো দেখতে ভালো লাগতেছে না, তখন আপনি চাইলে এখান থেকে সিম্পল কালার অ্যাড করতে পারেন। অ্যান্ড এড করার পরে আপনি এটা নিয়ে কাজও করতে পারেন। এই যে এখন এটা আমার হচ্ছে একটা প্রিসেট চলে আসছে, আপনি এখানে চাইলে হচ্ছে বিভিন্ন করতে পারেন। তো বাট এইখানে এই যে সেলগুলা বা এই টেবিল যেটা, এই টেবিলটা হচ্ছে কমপ্লিটলি স্ট্যাটিক, এটার মধ্যে আপনি কোনো ফাংশন বা হচ্ছে এই টাইপের কিছু করতে পারবেন না, যেটা হচ্ছে আমরা এক্সেলের টেবিলে করতে পারি। বাট এইটা টেবিলে এই কাজগুলো করা যায় না, এটা জাস্ট আমি নিজে কাস্টম ডাটা অ্যাড করতে হবে, কাস্টম ডাটা হচ্ছে আমার কাস্টম ফরম্যাটিং করতে হবে। তো এরপরে ইনসার্ট অপশন থেকে পিকচার ইনসার্ট করতে পারি। পিকচার ইনসার্ট করার দুইটা অপশন আছে, দিস ডিভাইস স্টক ইমেজ, যেহেতু এটা ক্র্যাক ভার্সন, স্টক ইমেজ আসবে না, আসলেও অনেক ঝামেলা হবে, যার কারণে আমরা স্টক ইমেজ নিই না, আমরা এখান থেকে হচ্ছে হলো পিকচার ইনসার্ট করি ডিভাইস থেকে। আপনি চাইলে যে কোনো টাইপের ইমেজ নিতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আনতে পারেন, বাট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনলে একটু হ্যাসেল আছে। আচ্ছা, এইখান থেকে এটা সিলেক্ট করে ইনসার্ট, আচ্ছা সরি আমি আপনাদেরকে তো দেখাইতেই পারলাম। দুইটা অপশন আছে আমাদের, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হলে পিকচার অ্যান্ড এই যে ড্র্যাগ করে এখানে ড্রপ করছি, অ্যান্ড দেন আমি যদি এটাতে ক্লিক করি, আমার এটা কাস্টমাইজ করার মতো সেকশন হয়ে গেছে। আর চাইলে আমি হচ্ছে আর একটা অপশন আছে, যেটা হচ্ছে পিকচার দিস ডিভাইস, যেটা একটু আগে দেখাইলাম। এরপর এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আপনি যে ইমেজটা সিলেক্ট করবেন ইনসার্ট, সেই ইমেজটা এখানে চলে আসবে। অ্যান্ড এখন হচ্ছে এইখানে ইমেজগুলো আনার অনেকগুলো প্রিসেট আছে। এখন ওই প্রিসেটগুলো আমরা যদি একটু দেখতে চাই, আগে কিছু টেক্সট লাগবে আমাদের। তো আমি হচ্ছে টেক্সটগুলো আগে একটু আনবো আমার। এই তো এইখানে আমি হচ্ছে হলো অনেকগুলো করছি, টেক্সট আনছি। এখন এইখানে আপনি হচ্ছে হলো মাঝের মধ্যে, এটার মাঝে একটা ইমেজ রাখবেন। তো এর জন্য আপনার কি করতে হবে, এখানে কার্সর রাখা এখানে আপনার ইমেজটা ইনপুট দিতে হবে। তো আমরা এখান থেকে ফর্মাল যে ওয়েটা, এটা ইউজ করি, দিস ডিভাইস, অ্যান্ড এইটা আমরা হচ্ছে ইনপুট দিই। এখন এইখানে দেখেন একটা ব্যাপার, আমরা যদি ইমেজটাকে একটু ছোট করি, তো
তো এইখানে একটা জিনিস দেখেন, এই ইমেজটা এখন যে পজিশনে আছে এটারে পজিশনিং বলে ইমেজের। তো এই ইমেজটা এখন যে পজিশনে আছে, এখন কিন্তু এই প্যারাগ্রাফ এইখানে শেষ হয়েছে, এরপরে এই ইমেজ আছে, টেক্সট আবার নিচের ইমেজের নিচের লাইন থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমার এই ইমেজটা পুরো একটা লাইন দখল করে আছে, বা হচ্ছে পুরো একটা লাইন নিয়ে এখানে আছে। এখন আমি যদি এটারে হচ্ছে ছোট বড় করি, আমার ইমেজ বা এই টেক্সটগুলা এটার সাইজে ছোট বড় হইতেছে, মানে প্লেসমেন্টটা এটার সাথে হচ্ছে করতেছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, অনেকগুলো অপশন আছে আমার এখানে, ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ আমার টেক্সটের মধ্যে এইটাও একটা হচ্ছে হলো টেক্সট কম্পোনেন্টের মতো একটা পুরো লাইন নিতেছে। তো এরপরে এইটা হচ্ছে হলো আমার স্কোয়ার, এইটা যদি ইউজ করি, এইটা ইউজ করলে জাস্ট আমার ইমেজটা যতটুকু প্লেস দরকার এটা জাস্ট ততটুকু নিবে, এরপরে এই পাশ থেকে টেক্সট আবার শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বইয়ে যে ইমেজগুলো অ্যাড করে, তো ওই ইমেজগুলো হচ্ছে এইরকম ভাবে অ্যাড করা হয়, যাতে হচ্ছে আমরা ইমেজগুলোর সাথে সাথে টেক্সটগুলোও পাশে থাকে, পুরো লাইনটা ফাঁকা না থাকে। এরপরে আরেকটা ওয়ে আছে, এটারে আমরা বলি হচ্ছে টাইট। এইটা যদি হয়, এইটা আর এই স্কোয়ার একই, জাস্ট স্কোয়ারের মাঝে যে স্পেসটা আছে এই স্পেসটা একটু বড় থাকে, টাইটের মধ্যে স্পেসটা এখান থেকে একটু ছোট থাকে। কার্সরটা এটা সরানো যাইতেছে না, বা এটা সরানো যায় না, যার কারণে আমি খুব ভালোভাবে বুঝাইতে পারতেছি না। বাট এইখানে যদি একটু এই স্পেসটার দিকে তাকান, আমি যদি এইখানে এইটা দিই, যেটা হচ্ছে স্কোয়ার, দেখবেন স্কোয়ার শেপে একটা প্লেস নিছে। মানে আমার যদি ইমেজটা ছোট হয়, তাহলে স্পেসটা কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হইতেছে বা মেনটেন হইতেছে। বাট আমি যদি টাইট ইউজ করি, তাহলে এই স্পেসটা আর মেনটেন হবে না। দেখেন এখন কিন্তু আর এই নিচের স্পেসটা ওটার সাথে মেনটেন হয় না। এরপরে আরেকটা হচ্ছে আছে থ্রু। এখন এই থ্রুটা কি? থ্রুটাও এইগুলার মতোই সিমিলার, একই ওয়েতে কাজ করে, মানে এই তিনটাই সেম, জাস্ট হচ্ছে অ্যালাইনমেন্টটা বা টেক্সটের যেই এটা হচ্ছে স্পেসিংটা, এইটা একটু এলোমেলো। বাট এরপর থেকে এইটা যখন আমরা এটার কি বলে, আমরা নামটা মনে নেই এটার, টপ অ্যান্ড বটম, হ্যাঁ। তো টপ অ্যান্ড বটম যখন আমরা ইউজ করি, তখন টপ অ্যান্ড বটম হচ্ছে এই যে ফার্স্টে আমরা টেক্সট আনার পরে বাই ডিফল্ট হচ্ছে এটা টপ অ্যান্ড বটমে থাকে। তো কিন্তু তখন যেটা ছিল আমাদের এই যে ইনলাইন উইথ টেক্সট, এইটার সাথে আমার এই টপ অ্যান্ড বটমের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আপনি টপ অ্যান্ড বটম যদি ইউজ করেন, এটা যে কোনো জায়গায় রাখতে পারবেন ইমেজ পুরো লাইনের মধ্যে। আর আপনি এটারে চাইলেই এক লাইন উপরে নিচে নিতে পারতেছেন ইজিলি, হচ্ছে হলো আপনার ইমেজটারে মুভ করাইতে পারতেছেন আপনার প্যারাগ্রাফের মধ্যে দিয়া, বা হচ্ছে আপনার টেক্সটের মধ্যে। চাইলে এই পাশে রাখতে পারতেছেন, চাইলে এইখানে রাখতে পারতেছেন। কিন্তু এটা ওই প্রথমে বাই ডিফল্ট যে অপশনটা আসে ওইটাতে সম্ভব না, বা একটু কষ্টকর। এরপরে হচ্ছে লাইন থ্রু, বা হচ্ছে সি থ্রু, বা এই টাইপের কিছু একটা, ঠিক মনে নেই, বা টেক্সট থ্রু। এটা হচ্ছে আমার এই যে টেক্সটগুলো আছে, আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আমি এখান থেকে টেক্সটের কালারটা যদি রেড করে দিই, হ্যাঁ, এখন দেখেন এইটাতে হচ্ছে আমার টেক্সট ইমেজটা ওয়াটারমার্কের মতো আমার টেক্সটের নিচে চলে গেছে। এখন আমি এটারে যে কোনো জায়গায় মুভ করাইলে আমার এই টেক্সটগুলো কিন্তু আর এটার সাথে রিয়্যাক্ট করতেছে না, বা এটার সাথে হচ্ছে তাদের স্পেসগুলা বা অ্যালাইনমেন্টগুলো হচ্ছে কন্ট্রোল করতেছে না। তার মানে এইটা যদি আমি ইউজ করি, আমার টেক্সটের নিচে আমি চাইলেই ইমেজটা রাখতে পারতেছি। বাট প্রবলেম যে আপনি যখন কোনো ডিজাইনের সময় এটা ইউজ করবেন, আপনার উপরে নিচে যদি কোনো টেক্সট থাকে কোনো কারণে, আপনি কিন্তু এই ইমেজটা ওইখানে রাখতে পারবেন না। তো এটার সলিউশন হিসাবে এর উল্টা একটা আছে, যেটাতে ইমেজ উপরে থাকে, টেক্সট নিচে থাকে। এইটা ওইটার মতো সেম, আপনি যে কোনো জায়গায় এটা অ্যালাইন করতে পারবেন, বাট এইটাতে আপনার টেক্সটগুলো থাকে নিচে। তো এখন আমি চাইলেই এইখানে হচ্ছে এটা রাখতে পারতেছি, এটারে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। আমার টেক্সটগুলো এটার সাথে রিঅ্যাক্ট করতেছে না, আর টেক্সটগুলো এটার নিচে আছে, যার কারণে এটার কারণে দেখা যাইতেছে না, বা এইটা টেক্সটের কোনো এই টেক্সট এটার জন্য কোনো প্রবলেম হইতেছে না। তো ডিজাইনের সময় আমরা হচ্ছে এইটাই ব্যবহার করি, পজিশনিং, যাতে আমাদের সহজে এটার পজিশন করা যায়, বা হচ্ছে সহজে আমরা এটার প্লেসমেন্ট করতে পারি, অ্যান্ড সহজে এটার মুভ করাতে পারি।
নাহলে এটার সাথে সাথে যদি আমার টেক্সটগুলো রিয়্যাক্ট করে বা টেক্সটগুলো যদি প্লেসমেন্ট এলোমেলো হয়ে যায়, তাহলে আমি ডিজাইনের লেআউটটা কিন্তু ঠিকভাবে রাখতে পারবো না। আর চাইলেও আমার ইমেজটা আমি আমার মতো জায়গায় বা আমার ইচ্ছা মতো স্থানে প্লেস করতে পারবো না। তো এই কারণে আমরা সবসময় হচ্ছে হলো এই যে লাস্ট যেই আমাদের পজিশনটা আছে, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এইটা হচ্ছে আমরা ইউজ করি। তো এরপরে আরেকটা অপশন আছে ইমেজ নিয়ে, আমরা যেটা মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা দরকার হয়, এটা হচ্ছে ইমেজ ক্রপ করা। এটার জন্য আপনি যখন ইমেজ আনবেন তখন এখানে পিকচার ফরম্যাট নামে একটা অপশন দেখবেন, এই অপশনটা চলে আসবে। এটাতে যদি ক্লিক করেন, এইখানে ইমেজের অনেক লেআউট আছে, যেমন ইমেজের কম্প্রেস করা বা সাইজ ছোট বড় করা, কালার করা, বাট এইগুলা হচ্ছে আমি প্রেফার করি আপনি বাহির থেকে করে নিয়ে আসেন। কারণ ইমেজের কালার যদি আপনি ওয়ার্ডের মধ্যে এসে চেঞ্জ করেন, ওয়ার্ড কোনো ইমেজ এডিটর না বা হচ্ছে ইমেজ এডিটর অ্যাপ্লিকেশন না, তো এটার মধ্যে যদি আপনি এটা করতে চান, তাহলে অনেক সময় হচ্ছে হলো টুলসগুলো এলোমেলো হয়ে যায় বা অনেক সময় একটা ইফেক্ট আরেকটা টুলসের উপরে পড়ে। তো যার কারণে এইখান থেকে ইমেজ কারেকশন করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই টাইপের কাজগুলো না করে থার্ড পার্টি টুলস ইউজ করবেন। ফ্রি ওয়েবসাইট আছে বিভিন্ন, ওইগুলা ইউজ করবেন। ওইগুলা ইউজ করে এই কাজগুলো করা, এরপরে ফাইনাল ফরম্যাট করা ইমেজটা এইখানে আনবেন। এখন আনার পরে এইখানে আপনি হচ্ছে হলো কিছু করতে পারেন, যেমন ট্রান্সপারেন্সি, এইটা ইজিলি আপনি এখান থেকে করতে পারেন। যেমন একটা ইমেজ আপনি ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে চান, তো তখন আপনি এটা ট্রান্সপারেন্সিটা ম্যান্ডেটরি আপনার ইউজ করতেই হবে। এরপরে হচ্ছে এইখান থেকে আমাদের আরেকটা অপশন হচ্ছে ক্রপ। এটার অপশন অনেকগুলো আছে। ক্রপ একটা হচ্ছে হলো জাস্ট স্কোয়ার শেপে ক্রপ, বা হচ্ছে নর্মালি আমরা যে ক্রপ করি এটা। আর আরেকটা হচ্ছে বিভিন্ন ডিজাইন আকৃতিতে বা লেআউটের আকৃতিতে, যেমন সার্কেল শেপে, বিভিন্ন শেপের আকৃতিতে হচ্ছে হলো এটারে ক্রপ করা। তো নর্মাল ক্রপ তো এরকম দেখলাম, তো ওইটা দিয়ে আপনি হচ্ছে হলো ইজিলি ক্রপ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে ক্রপের নিচে আপনি যদি এখানে ড্রপ ডাউন করেন, ক্রপ টু শেপ নামে একটা অপশন আছে, এইটা দিলে আপনি এখান থেকে যে কোনো হচ্ছে ইসের আকারে আপনি দিতে পারবেন। লেটস সে আমি হচ্ছে এটারে এই তো এই যে এই শেপে আমি ক্রপ করতে চাইছি, এইভাবে জাস্ট আমি সিলেক্ট করে ক্রপ করছি। এরপর ডাবল ক্লিক করলে আচ্ছা একেবারে ফুল সাইজে ক্রপ হয়ে গেছে, সমস্যা নেই। সার্কেল সার্কেল শেপে যদি, তো সার্কেল শেপে আমরা হচ্ছে হলো এইভাবে শেপ দিয়ে ক্রপ করতে পারি। এখন এটার পাশে আপনি চাইলে বর্ডারও আনতে পারেন। এটা পিকচার বর্ডার যদি দেন কালো কালারের, না নীল কালার, লাল, নীল কালারের বর্ডার, বর্ডারের মধ্যে বর্ডার উইথ এইখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে কতখানি বর্ডার দিবেন। আমি 3 ফিটে দিলাম। এখন এই যে একটা ব্লু শেপের একটা বর্ডার চলে আসছে এখানে, এই যে ইমেজের পাশে একটা ব্লু শেপের বর্ডার চলে আসছে। তো এটা এখন আপনি হচ্ছে আপনি যখন সিভি তৈরি করবেন, সিভিতে আপনার এইরকম বিভিন্ন লেআউটে বা বিভিন্ন স্টাইলে হচ্ছে আপনি যদি রাখতে চান, তখন এটা ইউজ করতে পারেন যে ইমেজগুলো ক্রপ করার জন্য। তো এরপরে ইনসার্টের মধ্যে আরো অপশন আছে, শেপ ইনসার্ট করতে পারবেন আপনি। কই সেটা শেপস, এই যে শেপস, এখান থেকে আমরা বিভিন্ন শেপ ইনসার্ট করতে পারি। যেই শেপগুলো আমরা আপনারা একটু আগে ওইখানে দেখছেন, স্কোয়ার, সার্কেল, এই শেপগুলো আমরা নেই। ডিজাইনের ক্ষেত্রে এই শেপগুলো ম্যান্ডেটরি, এইগুলো দিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের কাজ করি, বাট এইখানে একটা শেপ আছে যেটা আমরা ডিজাইনের সময় মাস্ট বি ইউজ করি। এখন এইখানে শেপ ওইটা বোঝার আগে আপনার আগে বুঝতে হবে যে ডিজাইন প্রিন্সিপালগুলো। তো একটা টেমপ্লেটস ডিজাইনের ক্ষেত্রে আমাদের আপনাদের যে প্রিন্সিপালটা হচ্ছে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের টেক্সটগুলারে বা হচ্ছে আমি যে টেক্সটগুলো নিচ্ছি আমার ডিজাইনের মধ্যে, এই টেক্সটগুলোকে আমি আমার ইচ্ছা মতো লেআউট করতে পারতেছি কিনা। এখন আপনি ধরেন এই টেক্সট যেটা আছে, এই প্যারাগ্রাফ যেটা আছে এইখানে, এই প্যারাগ্রাফটাকে চাইতেছেন যে অর্ধেক সাইজে রাখবেন। এটা করতে হলে আপনার কি করতে হবে, মার্জিন সেট করতে হবে, পুরো হাফ মার্জিন দিতে হবে। কিন্তু আপনার পক্ষে কিন্তু পুরো একটা পেজের হাফ মার্জিন শুধুমাত্র এই একটা প্যারাগ্রাফের জন্য যদি দেন,
নিচের প্যারাগ্রাফটা কিন্তু আর আপনি পুরাটা পাইতেছেন না, নিচেরটাও হাফ হইতেছে। যেমন আমি যদি একটু বুঝাই ব্যাপারটা এরকম যে লেআউট মার্জিন, হ্যাঁ, তো এই যে আমি এখন এটারে যদি মাঝখানে নিতে চাইতেছি, এখন এটা আমি এইভাবে নিতে চাইতেছি, আমার নিচের প্যারাগ্রাফটা কিন্তু আমি চাইলেও ফুল ডিসপ্লেতে আনতে পারতেছি না বা পারবো না। কারণ কি? কারণ আমার পুরো পেজের উপরে হচ্ছে মার্জিন অ্যাপ্লাই হয়েছে। তো তাহলে আমার কাস্টম ভাবে একটা টেক্সটের কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করতে পারি? এখানে আমাদের টেক্সট বক্স নামে একটা অপশন আছে ইনসার্টের মধ্যে, ইনসার্ট শেপ। এখানে এই যে ফার্স্ট যে আইকনটা আছে একটা স্কোয়ার শেপের মধ্যে কার্সর রাখলে দেখাইতেছে এই যে টেক্সট বক্স, এইটা হচ্ছে আমাদের এই জাদুকারী সমাধান। এটারে আমি যদি একটু সিলেক্ট করি অ্যান্ড এখন নিচে যদি আমি এটারে আনি, আমি এইটুকুর মধ্যে হচ্ছে আমার টেক্সট চাইতেছি, লেটস সে আমি এটারে কপি করি, কন্ট্রোল সি ভি। এখন এটারে যদি আমি হচ্ছে এরকম রাখি, আচ্ছা এখানে আমার আরেকটু কাজ আছে, কি আছে, বর্ডারটা সরাইতে হবে। তো শেপ ফরম্যাটে যায়, এখান থেকে আমি শেপ ফিল, এটা নো ফিল, তারপর শেপ আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিলাম। এখন যদি আমি এটারে রাখি, এখন আপনি চাইলেই এটারে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে কোনো জায়গায় রাখতে পারবেন। আপনি চাইলে এতটুকু বড় করে এখানে এটারে লেআউট এরকম রাখতে পারবেন, চাইলে আপনি হচ্ছে কপি আরেকটা নিলাম পেস্ট, হ্যাঁ হ্যাঁ, এটারে আপনি চাইলে হচ্ছে আরো ছোট করতে পারতেছেন। মানে এটা পুরোপুরি আপনার হাতের কন্ট্রোলে, আপনার নিজের ডিজাইনের সেন্সের উপরে আপনি কন্ট্রোল করতে পারতেছেন যে এটারে আপনি কিভাবে রাখবেন। তো এটা যখন আপনি ইউজ করতেছেন তখন চাইলে আপনি হচ্ছে এই প্যারাগ্রাফগুলো আমি একটু সরায় দিই, তখন চাইলে আপনি হচ্ছে এটারে পুরো এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরো ডিজাইনের মধ্যে ইউজ করতে পারতেছেন। আবার এটারে আপনি চাইলেই হচ্ছে কি করতে পারতেছেন, ছোট করে আপনি হচ্ছে স্কোয়ার শেপে লম্বা করে রাখতে পারতেছেন। তার মানে আপনার ডিজাইনের টেক্সটের পুরো কন্ট্রোলটাই আপনার কাছে থাকতেছে। তো এই কারণে যখন আমরা হচ্ছে হলো কোনো ডিজাইন করি টেক্সট নিয়ে, তখন আমরা নর্মালি যে টেক্সটগুলো লিখি ওইভাবে টেক্সট ইউজ করি না, আমরা হচ্ছে টেক্সট বক্স ইউজ করি। অ্যান্ড টেক্সট বক্স আনার পরে আমরা হচ্ছে হলো ওই বর্ডার ব্যাকগ্রাউন্ড এগুলা ট্রান্সপারেন্ট বা নো ফিল করে দিই, যাতে বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কোনোটাই বোঝা না যায় বা দেখা না যায়। অ্যান্ড আমরা চাইলেই তখন হচ্ছে হলো নর্মালি যেরকম টেক্সট আছে এই টেক্সটগুলারে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতেছি। তো এটা যখন আপনারা ডিজাইন করবেন, ডিজাইনের মধ্যে এটা একেবারে ম্যান্ডেটরি ইউজ করা, নাহলে আপনারা টেক্সট কন্ট্রোল করতে পারবেন না বা ডিজাইনও আপনারা কন্ট্রোল করতে পারবেন না। একটা ডিজাইন কতটুকু সুন্দর হবে এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার ডিজাইনটার উপরে আপনি কতটুকু কন্ট্রোল নিতে পারতেছেন বা আপনি কতটুকু হচ্ছে ওই ডিজাইনটার সাথে ইন্টিগ্রেট করতে পারতেছেন। আপনি যদি ডিজাইনের মধ্যে বেশিরভাগই আপনার এলিমেন্টগুলোর উপরে নির্ভর করেন বা এলিমেন্টগুলোর উপরে ডিপেন্ড করে বসে থাকেন, তাহলে আপনার ডিজাইনটাও ওই রকমই হবে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাইতেছে না? যাচ্ছে ভাইয়া। যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আর ডিজাইনের মধ্যে তেমন কিছু নাই। এখান থেকে হচ্ছে হলো কিছু বেশ প্রিসেট আছে, এই প্রিসেটগুলো আপনারা চাইলে হচ্ছে নিজেরা ইউজ করে দেখতে পারেন। এরপরে মেইলিং রিভিউস এইগুলা হচ্ছে এমনিতে মেইল, আপনি যদি এখান থেকে মেইল করতে চান সেটা, বাট এটার আপনাদের দরকার হবে না, কারণ আপনারা এইগুলা ডাইরেক্ট মেইল করার মতো ওইরকম অফিসিয়াল কাজ বাংলাদেশে বা কোনো জায়গায় হয় না, আর ওইগুলো আপনাদের, তাহলে আপনি একটু বের হয়ে আবার জয়েন হন, কারণ সবার জন্যই তো, সবাই তো দেখতে পারতেছে। আপনার মেবি নেটের প্রবলেম, আপনি একটু বের হয়ে আবার জয়েন হন। তো এইভাবে হচ্ছে হলো মোটামুটি ডিজাইনের মধ্যে এটা। আচ্ছা আরও কিছু আছে, তো শেপ তো দেখলাম আমরা, শেপের মধ্যে আমরা কি কি নিতে পারি, বিভিন্ন শেপ আছে, এগুলো আপনারা আনবেন ডিজাইনের মধ্যে। আর ডিজাইন যখন আমি করব তখন আপনাদেরকে এগুলা ইমপ্লিমেন্ট করে দেখাবো যে কীভাবে এগুলা ডিজাইনের মধ্যে আনতে পারি। এরপরে আইকন আছে, বাট আইকনটাও আমি প্রেফার করি ইমেজের মতো আপনারা বাহির থেকে নেবেন, পিএনজি ডাউনলোড করে এরপর আইকনগুলো ইউজ করবেন। কারণ আমরা যেই ক্র্যাক ভার্সনগুলো ইউজ করি এগুলাতে আইকনগুলো বেশিরভাগই এই যে
এগুলা প্রিমিয়াম আইকন, আর এগুলাতে হচ্ছে হলো ইউজ করতে প্যারা লাগে, অনেক সময় আসে না এটা। যেমন এখন ক্লিক করছি খুব তাড়াতাড়ি আসছে, বাট অনেক সময় দেখা যায় যে কাজের সময় এটা পাই না। আর এখানে সব আইকন মেবি নাই, ওই যে ফেসবুক, আচ্ছা ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলাই নেই, ফেসবুক লিখে সার্চ দিতে গেছি ফেসবুক নাই। তো সোশ্যাল মিডিয়া আইকনগুলাই আমাদের বেশিরভাগ দরকার হয়, বাট যদি সেইগুলাই না থাকে তাহলে আর আসলে এত বড় আইকন দিয়ে তো আর আমার কোনো কাজ নাই। তো আইকনগুলো আমরা বাহির থেকে নিয়ে এরপরে হচ্ছে হলো ইউজ করব। আর চার্ট ইউজ করি আমরা, এখান থেকে বিভিন্ন চার্ট নিতে পারি, যেমন পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, বার চার্ট আছে, এক্স ওয়াই স্ক্যাটার আছে, ম্যাপ আছে, স্টক আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হলো একটা বার চার্ট। হ্যাঁ, কই চার্টটা কই গেল? ওকে, এই তো। আচ্ছা, চার্টটাকে মুভ করাই। এই তো। হুম। তো চার্ট ও ইমেজের মতো আগে আমাদের হচ্ছে হলো ই করতে হবে, দেন এখন আমি চাইলে চার্ট মুভ করাতে পারবো। হ্যাঁ, ওকে। তো এখন এইখানে হচ্ছে হলো এই চার্টের বিভিন্ন ডাটাগুলো আপনি ইমপ্লিমেন্ট করার জন্য এখান থেকে আগে চার্টের আপনি বিভিন্ন এলিমেন্ট নিতে পারবেন, যেমন এক্সিস, তারপরে এক্সিস টাইটেল, যেমন এক্সিস টাইটেল দিয়ে আপনি কি বুঝাইতেছেন, তারপর চার্ট টাইটেল, এই জায়গায় চার্ট, এটা চার্টটা কিসের বিষয়ে সেটা যদি আপনি বুঝাইতে চান চার্ট টাইটেল ইউজ করবেন। না লাগলে নাই, ডাটা লেভেল, অর্থাৎ এখানে এটা কত পর্যন্ত আছে, 4.3, 4.4 এর ঘরে আছে, বাট কতটুকু আছে সেটা বোঝার জন্য আপনি এখানে ডাটা লেভেল ইউজ করতে পারেন, ডাটা টেবিল না, সরি, ডাটা লেভেল। এরপরে টেবিলটা যদি শো করাতে চান, ডাটা টেবিল আপনি এখান থেকে নেবেন। এরপরে হচ্ছে এরকম ট্রেড লাইন বা হচ্ছে অনেক কিছু এখানে আছে, অনেক অপশন আছে এখানে। ইরোর বার যদি আপনার কোনো ইরোর থাকে সেইটা দেখানোর জন্য, মানে কতটুকু হচ্ছে, মানে একেবারে রাউন্ড ফিগার থেকে দূর আছে সেটা দেখানোর জন্য ইরোর বার। এই জায়গায় অনেকগুলাই ম্যাথমেটিক্যাল টার্মস, যেগুলা আমার জন্য একটু কষ্টকর, মানে আমি ম্যাথের একটু দুর্বল, তো ওইটা আর আমি বুঝাতে পারতেছি না, বাট জাস্ট আমি ভিজুয়াল অ্যাপিয়ারেন্সগুলো দেখাইতেছি যে এইখান থেকে আপনি এই যে জিনিসগুলো আছে, অপশনগুলো আছে, এগুলাতে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এরপরে কোনো সময় আপনি কখনো যদি কোনো প্রজেক্টে ইউজ করেন, তখন সেই প্রজেক্টের যে ক্লায়েন্ট থাকবে তার যে কন্ডিশন থাকবে বা ক্রাইটেরিয়া থাকবে সেটা অনুসারে আপনি হচ্ছে এখান থেকে যাতে এই অপশনগুলো অ্যাড করতে পারেন বা ইমপ্লিমেন্ট করতে পারেন। তারপরে আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারবেন, ইনভার্ট বা হচ্ছে এটা এখানে আছে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে, হচ্ছে অনেকগুলা কালারের ইয়ে আছে, প্রিসেট আছে, আপনি চাইলেই হচ্ছে হলো বিভিন্ন কালার প্রিসেট ইউজ করতে পারেন। এই কালার প্রিসেটগুলো দিয়েও আপনি চাইলে হচ্ছে করতে পারেন। স্টাইল আছে, স্টাইল আপনি চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল নিতে পারেন। তো এরপরে হচ্ছে চার্ট ডিজাইন ফরম্যাট। এইখান থেকে আপনি হচ্ছে হলো যদি এখন অ্যাড ডাটা লেভেল, এডিট ডাটাতে ক্লিক করেন, এডিট ডাটাতে ক্লিক করলে এই যে এখানে আমার এক্সেলের একটা ছোট শিট ওপেন হবে, এইটার থেকে হচ্ছে হলো আপনি চার্টটারে কন্ট্রোল করবেন। তো আমি একটু ছোট উপরে, হ্যাঁ। তো এইখান থেকে আপনি যদি হচ্ছে ক্যাটাগরিগুলোর নাম চেঞ্জ করেন, তো এটার ক্যাটাগরির নাম চেঞ্জ করে আমি হচ্ছে দিলাম যে অনলাইন এমইএস গেমস। টু এর মধ্যে দিলাম হচ্ছে এন্ড আমি হচ্ছে এটারে সেভ করলাম, এন্ড সেভ করার পরে
আমি এখান থেকে কিছু চেঞ্জ আনি টেক্সটের মধ্যে, যেমন এই জায়গায় 4.3 আছে, আমি এই জায়গায় হচ্ছে হলো এটারে 3.3 তে নিয়ে আসি। আচ্ছা, এই চেঞ্জটা আসলে হইতাছে এটা সিরিজ 1 এর মধ্যে। PUBG call of duty call of duty এই জায়গায় হচ্ছে আমি দিলাম যে মেল সরি এল ইমেল ফিমেল under 18 UNDER under 18 ওকে অল ডান। আমি যদি এখন এটা বুঝলাম না ব্যাপারটা কি, একটা মাত্র চেঞ্জ হয়েছে, বাকিগুলোর কি সমস্যা? এই তো চেঞ্জ হয়েছে বাকিগুলো। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা হচ্ছে হলো, আচ্ছা এটা আগে কন্ট্রোল এস দিতে হবে। এইখান থেকে এডিট চেঞ্জ করার পরে আপনি হচ্ছে হলো কন্ট্রোল এস দিয়ে এইখানে এটা কাটলে একটু পরে হচ্ছে এটা রিলোড নিবে। রিলোড নিলে আপনার হচ্ছে ডাটাগুলো আপডেট হয়ে যাবে, একটু সময় নেয় রিলোড নিতে। তো রিলোড নিলে হচ্ছে আপনার ডাটাগুলো আপডেট হয়ে যাবে। এই যে রিলোড নিছেন, ডাটাগুলো আপডেট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে হলো আপনি এখান থেকে আপনার এইটাটা কন্ট্রোল করতে পারবেন। এই প্রত্যেকটা চার্টের ক্ষেত্রেই সেম। আপনি আরো চার্ট যদি নিতে চান, আরো বাকি চার্টগুলো নিয়ে আপনারা হচ্ছে হলো হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে আপনাদের যে সবগুলা চার্টের মধ্যে আপনারা কিছু কাস্টমাইজেশন করে এডিট করবেন। এটা একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। আচ্ছা, তো এইভাবে হচ্ছে হলো আমরা চার্ট নিতে পারি। এরপরে এরপরে বাকি ডিজাইনগুলোর ডিজাইন। ভাইয়া হোমওয়ার্কটা কোথায় সাবমিট করব? আচ্ছা, এইটা আমি হচ্ছে কালকেও বলে দিছিলাম। আপনারা এইটা মানে যে কোনো হোমওয়ার্ক, আপনাদের এই হোমওয়ার্কগুলো আপনারা স্ক্রিনশট নেবেন, পিসিতে বলেন বা যদি মোবাইলে করেন সেটাও। নেওয়ার পরে লাইফ স্কিলস কমিউনিটি নামে একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, ওটা সার্চ দিয়ে ওটাতে জয়েন হবেন। হওয়ার পরে ওইখানে দেখবেন যে অনেকেই হোমওয়ার্ক জমা দিছে। তারা যেই প্যাটার্নে হোমওয়ার্ক জমা দিছে আপনারা ওইটা ফলো করবেন। আপনার নাম, কোর্সের নাম, প্রজেক্টের নাম আর কোর্স ইনস্ট্রাক্টরের নাম বা হচ্ছে মেন্টরের নাম। তো ওইখানে আমার নাম তো হচ্ছে ভাইয়া হোমওয়ার্কটা কি দিলেন আর একবার একটু বললেন। জি, হোমওয়ার্কটা আমি বলে দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার নাম। এই আপনারা যখন হোমওয়ার্ক জমা দিবেন, আপনার নাম, আমার নাম, মানে আপনার নাম, আপনার অ্যাসাইনমেন্ট, কিসের অ্যাসাইনমেন্ট, কোর্সের নাম, ডাটা এন্ট্রি, অ্যাডভান্স ডাটা এন্ট্রি আর হচ্ছে মেন্টরের নাম, এই তিনটা দিয়ে এরপরে হচ্ছে আপনারা স্ক্রিনশটটা জমা দিবেন। আর স্ক্রিনশটের ক্যাপশনে এগুলো না থাকলে কিন্তু হোমওয়ার্ক অ্যাপ্রুভ হবে না। আর হোমওয়ার্ক জমা দেওয়ার পরে যখন অ্যাপ্রুভ হবে তখন ওইটার লিংক কপি করে আপনারা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমি একটা ফর্ম দিব আপনাদের হোমওয়ার্কের জন্য, ওই ফর্মটা ফিল আপ করবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? যে লিংকটা কিভাবে কপি করতে হয় এটা তো বুঝলাম না, ফেসবুক থেকে? আপনারা ফেসবুক চালান না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক চালাই। লিংক কপিটা এটা তেমন বুঝি না। আচ্ছা, লিংক কপি না করতে পারলে আপনার স্ক্রিনশটটা জমা দিবেন ফর্মের মধ্যে, সমস্যা নেই। ফর্মের মধ্যে তিনটা অপশন থাকবে,
দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে লিংক জমা দেওয়ার, আরেকটা হচ্ছে স্ক্রিনশট জমা দেওয়ার। আপনারা স্ক্রিনশট জমা দিবেন আর যেই ফাইলে কাজ করবেন ওই ফাইলটা জমা দিবেন। এটা তো পারবেন? জি। আচ্ছা। তো এতক্ষণ আমরা দেখলাম পুরা বেসিক, যেটা আমরা মানে আমাদের যে ওয়ার্ডের যে বেসিক টুলসগুলা বা হচ্ছে হলো এগুলা এইগুলা। এখন হচ্ছে আমাদের আসি আমরা ডিজাইন, একটা ডিজাইন কিভাবে আমরা করি, বা ধরেন একটা সিভি কিভাবে আমরা হচ্ছে হলো ডিজাইন লেআউট সাজাই। তো এর জন্য আমাদের ধরেন আমরা একটা আগে নেই, ইন্সপায়ারেশন নেই যে কি টাইপের সিভি আমরা ডিজাইন করতে পারি। তো আমি সিভি ভাইয়া আইকন যে ডাউনলোড দিতে বললেন, পিএনজি ওটা কি কোনো সফটওয়্যার, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের মতো এগুলো কি কোনো সফটওয়্যার? পিএনজি হচ্ছে ইমেজের এক্সটেনশন, মানে আচ্ছা। যেগুলা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে ওই ইমেজগুলোরে পিএনজি বলে। আপনি সার্চ দিলেই পাবেন হচ্ছে, ধরেন আপনি যখন কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ওই ইমেজটা সেভ হয় হচ্ছে পিএনজি আকারে। আর জেপিজি আকারে যদি কোনো ইমেজ সেভ করেন ওইটার ব্যাকগ্রাউন্ড সাদা হোক বা যে কোনো কালারের হোক, একটা কালার থাকে। যদি কোনো কিছু না থাকে তাহলে একটা কালার থাকে, অন্তত কালো কালার হোক সাদা কালার হোক, ওইটা বেস করে আপনার কোন ডিভাইসে আপনি সেভ করতেছেন তার উপরে। কিন্তু যদি পিএনজিতে সেভ করেন তাহলে ওইটা জাস্ট একেবারে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি ওইটা যে কোনো জায়গায় বসাইতে পারেন। ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুনেন না, ওইটা হচ্ছে হলো পিএনজিতে সেভ করার পরেই হচ্ছে ওইটা ওইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভ হয়। বাট আগে ওইটা আপনার টুলস দিয়ে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, দেন পিএনজি আকারে সেভ করতে হয়। আচ্ছা ওইটা আমি দেখাই দিব, তো সমস্যা ভাইয়া নেই, আমি এটা কি ডিজাইনটা করে। ক্লাস রেকর্ডটা কি পাবো না ভাইয়া, ক্লাস জি, রেকর্ডটা? ক্লাস রেকর্ড পাবেন। আচ্ছা আমরা বেশি হার্ড কোনোই না করি, এইটাই এই ডিজাইনটাই আমরা হচ্ছে হলো করব। তো এটা একটু ছবিটা ডাউনলোড করে নিই, সেভ ইমেজ জেপিজি। আচ্ছা ডাব্লিউপি তে সেভ হইতেছে, সমস্যা নেই, সেভ করলাম। আচ্ছা এই যে আপনাদের আরেকটা জিনিস দেখে, এই যে 7WP এটাও কিন্তু একটা এক্সটেনশন। এই এক্সটেনশনের ইমেজগুলো হচ্ছে হলো ওয়েবসাইটের মধ্যে থাকে। তো ওয়েবসাইটের মধ্যে অপটিমাইজেশনের। আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন না? জি, দেখা জি। যায়। আমার জি স্ক্রিন ভাইয়া দেখা যায়? পাচ্ছি। হুম, 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 হুম। আচ্ছা আমি এটা স্ক্রিনশট মেরে নিই। ওকে, ডান। আচ্ছা আমি হচ্ছে এটা আমার ইন্সপায়ারেশন হিসেবে রাখি। অ্যান্ড এখানে আমি আরেকটা নেই, ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ। ভিউ মাল্টিপল পেজ। ওকে, এই তো। হ্যাঁ, তো আমার এই পাশে আমার এটা থাকলো। আমরা হচ্ছে পাশেরটাতে এটা ডিজাইন করি। তো ডিজাইনের জন্য আগে আমার হচ্ছে দেখতে হবে যে আমার ডিজাইনটা আসলে কি রকম প্রিন্সিপাল আছে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এর উপরে হচ্ছে আমার করতে হবে। তো আমি আগে আমার, হ্যাঁ, ঠিক আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য প্রথমে আমরা শেপে যাই, স্কোয়ার শেপ। তো স্কোয়ার শেপ নিলাম, এটা একটু বড় করা দরকার। ওকে,
বড় করলাম। এখন এই জায়গাতে কালার যদি ম্যাচ না করে তখন আগে শেপ ফরম্যাটে যায়, শেপ ফিল ঠিক আছে, শেপ আউটলাইন নো আউটলাইন করে দিতে হবে কারণ এখানে কোনো আউটলাইন নেই। এরপরে হচ্ছে হলো শেপ ফিল, মোর কালার, আই ড্রপার নাই, আচ্ছা এখানে নাই, মেবি ড্রপার থাকলে বেটার হতো, বাট যেহেতু ড্রপার নাই সেক্ষেত্রে আমরা একটু ডার্ক কালার ইউজ করি। এই কালারটা যদিও না, মোর কালার, কি কালার আসছে, এটাই ঠিক আছে। আচ্ছা যাই হোক, কালার আমি এখন আপাতত ম্যাচ করতে পারতেছি না, আপনারা, আমি এটাই ইউজ করি। ওকে, তো আমার থিম এটাই থাকবে। তো এটার সাথে হচ্ছে হলো আমার এখানে হচ্ছে ইমেজ আছে একটা, তবে ইমেজের আগে হচ্ছে এই পাশে আরও কিছুই আছে। তো আমি আগে ইমেজ আনি, একটা ইমেজ আনি, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, ইনসার্ট। তো ইমেজ আনার পরে ইমেজটারে ফ্রি করতে হবে আগে। তো এরপরে হচ্ছে এটা আমার ক্রপ করতে হবে, ক্রপ টু শেপ। আপনি যে কোনো শেপে চাইলে করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে সার্কেল আছে, আমি সার্কেলেই করি জাস্ট। ওকে, এরপরে হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সার্কেলের পাশে হচ্ছে একটা বর্ডার আছে। তো আমি হচ্ছে হলো পিকচার বর্ডার দিতেছি হোয়াইট কালারের, আর বর্ডারের জন্য একটু উইথও বাড়াইতেছি, ও 2 পিক্সেল 2 পিটিতে নিতেছি। ওকে ফাইন। তো আমি এখন এটারে ছোট করে আর একটু বড় করা যায় দিলাম। তো এই জায়গায় আমার হচ্ছে এটা হয়ে গেছে। আচ্ছা আমি একটু বর্ডারটা আর একটু বড় করি, 3 পিটিতে যাই, এখন ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমার এইখানে দুইটা দাগ আছে, এই দুইটার জন্য আমি হচ্ছে লাইন নিতে পারি একটা, বাট লাইন নেওয়ার আগে আমার হচ্ছে টেক্সট আনতে হবে। তো টেক্সটের জন্য শেপ, টেক্সট বক্স, আগে টেক্সট বক্সটা সেট করি। এখানে টেক্সট বক্স প্রথমে শেপ ফরম্যাট, শেপ ফিল, যেহেতু টেক্সট বক্স আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, নো ফিল আর নো আউটলাইন, একদম ট্রান্সপারেন্ট থাকবে। এখানে আমি হচ্ছে আমার নাম লিখব, নাফিস ইকবাল তাজিন, অ্যান্ড দেন এখান থেকে এটা সিলেক্ট করা। আমি চাইলে এখান থেকেও করতে পারি, এখান থেকে আমি ফন্ট সাইজটা বড় করব। লেটস সে আমি হচ্ছে হলো 60 পিক্সেলে নিব। তো 60 পিক্সেল যেহেতু এখানে আমার প্রিসেটের মধ্যে নাই, তো আমার এখানে কাস্টম লিখতে হবে। তো আমি হচ্ছে এখানে 60 লিখে দিলাম অ্যান্ড ইনপুট দিলাম। ওকে ফাইন। এরপরে হচ্ছে আমি এখানে এটার ফন্ট ফ্যামিলিটাও চেঞ্জ করব। আচ্ছা এটা ইউজ করি, সমস্যা নেই। তো আরেকটু ছোট করতে হবে, 60তে তো হবে না, তাহলে আমি হচ্ছে 50তে যাই, 50। আচ্ছা 50তে হয়েছে, বোল্ড করলাম। 40তে আসি, তো সমস্যা নাই, 40 ওকে 40।
এখন আমি চাইলে নিচের টেক্সটার কালার যদি চেঞ্জ করতে চাই, এটাও আমি হচ্ছে একটু কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে আমার থিম কালারের সাথে মিলাইলাম। এখন এইখানে হচ্ছে লাইন হাইটটা অনেক বেশি, এত হাইট যদি থাকে তাহলে আমার ডিজাইনের জন্য প্রবলেম। তো আমি এখান থেকে লাইন হাইটটাও একটু কমায় নিব। লাইন হাইট স্পেসিং, লাইন স্পেসিং আফটার 8 পিটি সেটা কমে আমরা হচ্ছে 6 এ আনি। ওকে, কিছুই তো হইলো না। আচ্ছা, আমি এখান থেকে এটা একটু মুভ করে হুম 1.0 ওকে। তো আনলাম। এখন এটারে আমি হচ্ছে আর একটু স্পেস দিই এই পাশে, দিয়ে এরপরে এটারে উপরে নিই বা এইখানেও রাখতে পারি। যদি এবার আমার সেন্টারে রাখি তাও রাখা যায়। তাহলে আর আমার নিচে হচ্ছে জবের জন্য, যে জবের জন্য আমি অ্যাপ্লাই করতেছি ওইটা দিতে পারতেছি না। এখানে হচ্ছে যদি আপনি আপনার প্রফেশন বা যেই প্রফেশনের জন্য আপনি সিভি তৈরি করতেছেন সেটা যদি দিতে চান, যে ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আপনি এখানে নামটা এক লাইনে করে দিবেন। নামটা এক লাইনে দিয়ে এরপরে হচ্ছে আপনি নিচে আপনার ইটা দিবেন। আর যদি তাও প্রবলেম হয়, আমি এখান থেকে ইমেজটা চাপায় আমি এখান থেকে, হ্যাঁ এই তো ফাইন। যদিও একেবারে মিশে গেছে বাট প্রবলেম নেই। এখান থেকে আমি দিলাম নাফিস ইকবাল তাজিন, এটা মুভ করে দিলাম একটু উপরের দিকে, দেন এটা ডুপ্লিকেট করে তো এখন এখানে হচ্ছে হলো মেন্টর ওয়েব DESIGN ডিজাইনার আর ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা স্পেশালিস্ট অ্যান্ড কন্ট্রোল এ দিয়ে আমি এখান থেকে হচ্ছে হলো ফন্ট সাইজটা ছোট করে দিতেছি, 14 দিলাম, অ্যান্ড 14 দিলাম কন্ট্রোলে। এখান থেকে বোল্ডটা রিমুভ করে দিলাম, বোল্ড দরকার নাই। তো মেন্টর, ওয়েব ডিজাইনার, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এখন এই দুইটারে আমি হচ্ছে কি করব, একটা গ্রুপ বানায় দিব। এখান থেকে গ্রুপ করা যায় না, আচ্ছা গ্রুপ করতে হলে তো দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ বানায় দিলাম। তো গ্রুপ বানায় দেওয়ার পরে ওকে, এখন এটা ঠিক আছে। তো এরপরে হচ্ছে অ্যাবাউট মি, এক্সপিরিয়েন্স, এগুলো আনতে হবে। তো আচ্ছা, গ্রুপ বানায় দেওয়ার সুবিধাটা কি সেটা আগে একটু বলি। গ্রুপ বানায় দিলে এই দুইটার মধ্যে যে ডিসটেন্স বা যে অ্যালাইনমেন্টটা আমরা করছি, এই অ্যালাইনমেন্টটা আর হচ্ছে সহজে আমি আনগ্রুপ না করা পর্যন্ত এটা আর হবে না, সেম থাকবে। তো আমি যদি এটারে আনগ্রুপ করতে চাই তাহলে আমার পুরাটারে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দুইটার মধ্যে হচ্ছে হলো গ্রুপ, আনগ্রুপ। এখন আমি যদি আবার সিলেক্ট করি, এখন এটা যদি আমি মুভ করাতে চাই, এই যে এটা সিঙ্গেল মুভ হবে। তো এটারে আমি একটু উপরে উঠাই দিব, দিয়ে আবার দুইটারে হচ্ছে সিলেক্ট করব। শিফট চাপ দিয়ে ধরে আপনি দুইটার উপরে কার্সর নেবেন, ক্লিক করবেন, ধরে রেখে ক্লিক করার পরে এরপরে জাস্ট রাইট ক্লিক করবেন মাউসের,
এত কঠিন কেন? গ্রুপ গ্রুপ হ্যাঁ, এটা হচ্ছে মেন্টর ও ডিজাইনার। তারপরে এখানে হচ্ছে হলো অ্যাবাউট মি, এইটার আগে হচ্ছে এখানে আমার দুইটা লাইন দিতে হবে। তো ইনসার্ট শেপ লাইন, শেপ লাইন, হ্যাঁ, তো লাইন দুইটা আমার এইখান থেকে শুরু হবে, শিফট চাপ দিয়ে এই পর্যন্ত এনে শেষ হবে। আচ্ছা, এই একটা গেল। এখন এটারে হচ্ছে আমি শেপ আউটলাইন দিব একদম ব্লু, তারপরে শেপ উইড দিব 4 সামথিং, ওকে, হ্যাঁ এটা হবে। তখন দেন আমি হচ্ছে এটারে আবার কপি করব, কপি করে নিচে দিব। আচ্ছা, এই দুইটারে হচ্ছে এইটারে আবার একটু ফ্রন্টে আনতে হবে। ফরম্যাট ব্রিং ফ্রন্ট, ব্রিং ফ্রন্ট, তো ব্রিং ফ্রন্ট মানে হচ্ছে কোনটার উপরে কোনটা সাজাবো, লেআউট এটার উপরে ডিপেন্ড করে। এখন এটা যদি ঠিকভাবে না দিতে পারি তাহলে এখানে হচ্ছে এই টেক্সট এটার এই যে নিচ দিয়া বর্ডারের নিচ দিয়া দেখা যায়, তো ওইগুলা দেখা যায় যাতে না যায় এই কারণে হচ্ছে আমরা এগুলা লেআউটটা ঠিক করছি। তো এরপরে হচ্ছে আমার অ্যাবাউট মি, অ্যাবাউট মি নেওয়ার জন্য আমার একটা ই লাগবে, ইনসার্ট শেপ, শেপের মধ্যে এরকম শেপ কোনটা আছে দেখতে হবে। এখানে শেপের মধ্যে ক্যাপসুল মার্কা শেপ আছে, কই ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল, এই যে, তো ক্যাপসুল মার্কা শেপ আছে। তো ক্যাপসুল মার্কা শেপের মধ্যে হচ্ছে থাকবে অ্যাবাউট মি, এটা আনলাম। এটার মধ্যে আবার একটা ই থাকবে, এরকম দাগ থাকবে, তো এটার জন্য এইটারই আমি নিলাম। আচ্ছা, এটা রিমুভ করে দিই, ডিলিট। তো এটারে একেবারে সেন্টারে নিতে হবে। অ্যান্ড এই যে দেখেন, এখন এটারে ফ্রন্টে আনতে হলে রাইট ক্লিক করে এরপরে ব্রিং ফ্রন্ট, এই যে ডান। এখন এটারে কালার চেঞ্জ করতে হবে, শেপ ফিল, ডান। আচ্ছা, এটারে ড্র করার পরে মনে হয় আর কাস্টমাইজ করা যায় না, এটারে আবার ড্র করতে হবে। ইনসার্ট শেপ, শেপ ফিল, হ্যাঁ। তো এখন এই দুইটারে হচ্ছে আমি একটা গ্রুপ বানিয়ে দিতে পারি। আচ্ছা, গ্রুপ বানানোর আগে এটারে আরেকটু কাজ আছে, এই পাশে হচ্ছে আমার আইকন আসবে। তো আমি আইকনের জন্য একটু স্পেস রাখবো। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আইকন। তো আইকন রাখতে হচ্ছে আমার কি লাগবে, একটা সাইডের ই লাগবে। তো আমি এটা ইনসার্ট শেপের মধ্যে এই শেপটাও আছে, এই যে এই শেপটা, হ্যাঁ, এটার মধ্যে শেপটা নিলাম যাতে শেপটা সাইজ টু সাইজ ড্র করতে পারি। এরপরে জাস্ট এটারে ফ্লিপ করায় দিব, এইখানে যদি আনি, হ্যাঁ একেবারে খাপে খাপে মিলছে। তো এরপরে এটারে জাস্ট আমি এই পাশে যদি নিয়ে যাই,
এরপরে এখান থেকে কালার চেঞ্জ করে দিব, শেপ ফিল কালার, ডান। এখন এখানে আমার মোটামুটি রেডি। আমি এখন টেক্সট বক্স আনলে ড্র, সরি ইনসার্ট, শেপ, টেক্সট বক্স, ছোট এটার মধ্যে লিখবো অ্যাবাউট মি, ABOUTME, অ্যাবাউট মি, কন্ট্রোল হোম, আপার কেস, ফন্ট সাইজ আনতে হবে হচ্ছে আমার ধরেন 16 পিক্সেল, 18 পিক্সেল, 20 পিক্সেল, ওকে 20 পিক্সেল। টেক্সট হচ্ছে অ্যালাইন সেন্টার, আর শেপ ফরম্যাট, ফিল, নো ফিল, আউটলাইন, নো আউটলাইন। ওকে, এখন এটারে আমি মুভ করে এখানে নিয়ে যাব। আর টেক্সট কালার, সরি হ্যাঁ আরেকটু কাজ বাকি আছে, কন্ট্রোল এ, এখান থেকে হচ্ছে আমরা টেক্সট কালার হোয়াইট করে দিব, অ্যাবাউট মি, ডান। এরপরে এইবারে হচ্ছে আরেকটু এখন এটার জন্য আমার দরকার হচ্ছে একটা আইকন, পিপল আইকন। তো পিপল আইকনটা আমরা কোন জায়গা থেকে নিব? ওয়েবসাইট থেকে বললাম যে আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। ওয়েবসাইট কোনটা? গুগল ফন্ট থেকে ডাউনলোড করব, GOOGLEFONTS, এন্টার দিলাম, গুগল ফন্টস ব্রাউজ, এখান থেকে আইকনে চলে আসবেন, আইকন, এখানে খুঁজবেন পার্সন কোন জায়গায় আছে, পার্সন না পেলে সার্চ দিবেন PERSON, সিঙ্গেল পার্সন কই আছে, এই যে। বেটার কোনো অপশন না পেলে এটা নেবেন। তো আমরা হচ্ছে PNG ডাউনলোড করতেছি, এই যে PNG ডাউনলোড হয়েছে। তো ফোল্ডারে সিলেক্ট করলাম, চলে গেলাম ফোল্ডারে, এখানে পার্সন আসছে। তো আমার এই পার্সনটারে আমি এখানে প্রজেক্ট কই গেল, এই তো আসছে। এটা জানতে হবে আমার ফন্টে, ব্রিং ফন্ট কই গেল, ও শিট, কন্ট্রোল জেড। আচ্ছা আমরা আবার একটু আনি, আর আমার আইকন হারাই গেছে, পার্সন, কই যাবে? আচ্ছা আমরা তো এসভিজি নিতে পারবো না এইখান থেকে মনে হয়। আচ্ছা এসভিজি এখন একটু বড় করি, 27, 28 দিলাম, 50 পিস, 50 কালার। আচ্ছা এটাই আছে থাকুক, PNG এবার ঠিক আছে। সাদা কালার আইকন কই জানি হারাই যেতেছে, পাই না বারবার। আচ্ছা আমরা তাহলে একটু কালারটা চেঞ্জ করে নিই, নীল কালার, তো নীলের মধ্যে
কি কালার দেওয়া যায়? আচ্ছা দিলাম একটু লাল লাল কালার দিলাম। পিএনজিও ডাউনলোড করি, এসভিজিও ডাউনলোড করি, যা আছে। এটা হচ্ছে এখন দিলাম ফ্রন্টে, এই যে বসাইছি। কিন্তু সাদা কালারটা পাইলে বেস্ট হইতো। সাদা কালারটাও আছে এই জায়গায়, কোনো একটা জায়গায় ভিতরে সাদা পেজের কারণে হয়তো বা আমরা খুঁজে পাইতেছি না। তো এরপরে এটা হচ্ছে আমার কমপ্লিট, আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। এন্ড এরপরে হচ্ছে আমরা এখন ই করব, এটারে একটা গ্রুপ তৈরি করব। এই শিফটটা দিয়ে এইটা এইটা এই শেপ, সরি এই সবগুলো একসাথে। গ্রুপ গ্রুপ তো অ্যাবাউটের গ্রুপ হয়েছে, এখন আরেকটা গ্রুপ। অ্যাবাউট এর পরে হচ্ছে হলো এক্সপেরিয়েন্স, তারপরে আবার আরেকটা বানাবো আমরা হচ্ছে এডুকেশন। তো এইভাবে হচ্ছে হলো এর পরের গুলো আপনারা যেভাবে হচ্ছে আমরা নরমালি করি এইভাবে আয়না এই যে এইভাবে এইখানে যেভাবে আমরা করছি এই জিনিসগুলা। তো এই সার্কেল যখন বানাবেন আপনারা, সার্কেল বানানোর জন্য এখানে যেমন আইকন আনছি ওইভাবে আইকন আনবেন। তো পেজ কালারটা আর একটু ব্ল্যাক কালার নিয়ে নেবেন, মানে একটু পুরাপুরি ব্ল্যাক না, মানে একটু মানে হোয়াইটের থেকে অন্য কালার নেবেন, যাতে হচ্ছে আইকনগুলো যখন আনবেন আপনি তখন আইকনগুলো যাতে হচ্ছে হারায় না যায়। যেমন আমার পেজ কালারটা একেবারে হোয়াইট হওয়ার কারণে হচ্ছে আমরা আইকন কালার হারায় ফেলছি। তো এটা আপনারা হচ্ছে হলো পেজ কালারটা একটু চেঞ্জ করবেন। এখন তাহলে কথা হচ্ছে পেজ কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব। পেজ কালারটা চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে এখান থেকে লেআউটে আসতে হবে। সরি, লেআউট না, এখান থেকে ড্র ডিজাইন কালার ফন্ট প্রিফেক্ট পেজ বেসিক সেট ডিফল্ট পেজ কালার, এই যে পেজ কালার। এখান থেকে আমি হচ্ছে হলো পেজ কালার যদি চেঞ্জ করে দিই একটু, আপনারা এখান থেকে এই যে এরকম একটু ডার্কিশ কালার নেবেন, যাতে হচ্ছে আপনারা সাদা আইকনগুলো আনলে এখানে হচ্ছে বোঝা যায়। এখান থেকে পেজ কালারগুলো চেঞ্জ করে নেবেন একটু। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের সিভি ক্রিয়েশনের জাস্ট ডিজাইনের, আমি একটা ডিজাইন পুরোপুরি দেখাইনি, জাস্ট ডিজাইন একটা কিভাবে তৈরি করতে হয় বা শেপগুলো দিয়ে আমরা কিভাবে একটা ডিজাইন তৈরি করি। এই শেপগুলো তো হচ্ছে ইসের মধ্যেই ছিল, এইগুলা থেকে আমরা ডিজাইনগুলো তৈরি করছি। তো এইভাবেই মোটামুটি সবগুলা শেপই তৈরি করা যায়, মানে সব ডিজাইনই মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া তৈরি করা যায়। আর একটা সিভি প্রফেশনালি তৈরি করার জন্য কালার কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সিভিটা কতটুকু হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, এডুকেশন, এরপরে হচ্ছে প্রজেক্ট, তো এইগুলা কি কতটুকু আপনি হচ্ছে প্রেজেন্ট করতে পারতেছেন বা কতটুকু সুন্দরভাবে আপনি ডেকোরেশন করতেছেন। তো এই রইল আপনাদের আজকের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করেন। ভাইয়া হোমওয়ার্কটা কি দিলেন আরেকবার একটু ক্লিয়ার করে বলে দিন। হোমওয়ার্ক দেওয়া হয়েছে দুইটা। একটা হচ্ছে আপনাদের আপনারা বিভিন্ন চার্ট, যেমন ইনসার্টের মধ্যে থেকে এই যে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে হলো চার্ট আছে, এই চার্টগুলো আপনারা নিজেরা কাস্টমাইজ করে একটা নির্দিষ্ট ইনফরমেশন নিয়ে আপনাদের ইচ্ছা মতো জাস্ট এই চার্টগুলোরে কাস্টমাইজ করবেন। আর সেকেন্ড হচ্ছে আপনারা আপনাদের মতো একটা সিভি
লেআউট অনলাইন থেকে ডাউনলোড করা, এরপরে এই সিভির ডিজাইনটা আপনারা রিক্রিয়েট করবেন। এই যে আমি যেমন এখন আপনাদেরকে করে দেখাইলাম, আমি পুরোটা করি নাই, জাস্ট একটুখানি করছি। এরকম আপনারা হচ্ছে হলো পুরো ডিজাইনটা আবার নতুন করে ক্রিয়েট করবেন আপনাদের ইনফরমেশন, আপনাদের দিয়ে। বুঝতে পারছেন সবাই হোমওয়ার্ক কি? জি ভাইয়া। জি। আর হোমওয়ার্ক শেষ করে আপনারা হচ্ছে হলো প্রথমে স্ক্রিনশট দিয়া ফেসবুকে জমা দিবেন, মানে ফেসবুকে পোস্ট করবেন গ্রুপে। এরপরে ফেসবুকে পোস্ট করার পরে আপনারা হচ্ছে আপনাদের একটা গ্রুপে লিংক দিব, আমি ফর্ম দিব। ওই ফর্মের মধ্যে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, যে কোর্সের যে থাকে, মানে যেই হোমওয়ার্কটা আপনি করছেন ওটার একটা স্ক্রিনশট জমা দেওয়ার সিস্টেম থাকবে, আর আরেকটা হচ্ছে ফাইল জমা দেওয়ার সিস্টেম থাকবে। আপনি ওইখানে ফাইলটাও জমা দিবেন, আর আপনার যে স্ক্রিনশট আছে ওইটাও জমা দিবেন। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।